হ্যালো। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হুম। ওকে, ওকে। থ্যাংক ইউ। সবাইকে বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের ৫৯তম পর্বে স্বাগত জানাই। সেই সঙ্গে, সঙ্গে বৈকালিক শুভেচ্ছা। আবারও আমরা সপ্তাহান্তে আরো একটা রবিবারে উপনীত হয়েছি এবং সকলে অংশগ্রহণ করেছি, সকলে একত্রিত হয়েছি, যদিও বা এটা একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম। কিন্তু তথাপি আমরা এই সময়টার জন্য, এই মুহূর্তটার জন্য অপেক্ষা করে থাকি। কখন আবার সেই মুহূর্তটা আসবে যেখানে আরো একটা নতুন বিষয় নিয়ে কোনো একজন স্বনামধন্য ব্যক্তিত্বের কাছ থেকে, অভিজ্ঞ ব্যক্তিত্বের কাছ থেকে আমরা আলোচনা শুনতে পারবো বা মূল্যবান অভিজ্ঞতা জানতে পারবো। এই এটার জন্যই মূলত আমরা অপেক্ষা করে থাকি এক সপ্তাহ ধরে। ঠিক আজকেও উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে সুদূর রাঁচি থেকে, ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি, সেখানে অবস্থিত সরলা বিড়লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগীয় সহকারী অধ্যাপিকা ডক্টর স্বাতিলেখা মাহাতো। ওনাকে আবারও ৫৯তম পর্বের বৈঠকির অনুষ্ঠানে এবং সেই সঙ্গে সঙ্গে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ এবং শিক্ষা বিভাগের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠান শুরু করছি একটু অন্যভাবে। অনেকদিন ধরে এই শুরুটা হয়তো হয়নি, অনেকদিন আলাদাভাবে হচ্ছিল। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের উপদেষ্টা মহোদয় তথা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগীয় অধ্যাপক ডক্টর উদয়ন মণ্ডল। ওনাকে স্বাগত জানাই এবং আমার কৃতজ্ঞতা সহ প্রণাম জানাই ওনাকে। স্যারের অনুমতি নিয়েই আমি শুরু করছি আজকের বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের ৫৯তম পর্বের অনুষ্ঠান। স্যার। হ্যাঁ, good afternoon to everyone. Thank you, উজ্জ্বল। তোমাদের সবাইকেই আমি ওয়েলকাম করি, পার্টিকুলারলি আওয়ার রিসোর্স পার্সন আজকে যিনি আমাদের বৈঠকে অলঙ্কৃত করতে চলেছেন। তো হ্যাঁ, গো অ্যাহেড, সবাইকে নিয়ে অনুষ্ঠানটা শুরু করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। শুরু করছি আগে যেভাবে আমাদের একটু গতানুগতিক মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, যাই হোক বিভিন্ন কারণবশত। তবে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা এতে বিশ্বাস করি যে ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যেও ঐক্য বিরাজ করে ভারতবর্ষে।
তো সেই কারণেই কখনো কখনো গানের মাধ্যমে সূচনা হতো, কখনো কখনো আবৃত্তির মাধ্যমে সূচনা হতো, আবার কখনো কখনো কোনো গল্প দিয়েও হয়তো শুরু হয়েছে। তো আজকে আহ, যেহেতু প্রোগ্রামটা অর্গানাইজ হচ্ছে একটা ছোটনাগপুর মালভূমির অঞ্চলের অন্তর্গত কলেজ থেকে, এবং যিনি রিসোর্স পার্সন হিসেবে আছেন উনিও ছোটনাগপুর মালভূমির অন্তর্গত এক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, এবং জন্মসূত্রে উনিও ছোটনাগপুর মালভূমির অন্তর্গত মানুষ। তো সে কারণেই রামকৃষ্ণ গাঙ্গুলি বিখ্যাত কবি, ঝুমুর কবিতা লিখেছেন অসংখ্য। তারই এক বিখ্যাত ঝুমুর গান, সেটা গাওয়ার মধ্যে দিয়েই, জানি না কতটা কি গাইতে পারবো, গাওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করছি। আহ, এই গানটির অনেকগুলো স্তবক থাকায় আমি সমস্ত স্তবক হয়তো গেয়ে উঠতে পারবো না। আহ, তার পাশাপাশি আরো একটা বিষয়, একেবারে শেষ স্তবক যেটা, শেষের স্তবক যেটা, সেটা আমার নিজের রচনা, সেই 4টে লাইন। বাকিগুলো কবি রামকৃষ্ণ গাঙ্গুলির রচনা। শুরু করছি। সম্ভবত কোথাও একটা আমি যোগসূত্র খুঁজে পেলাম আজকের বিষয়ের সাথে, অর্থাৎ আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে, শিক্ষা, পরিবেশমূলক দর্শন এবং সাহিত্য, আহ, কোথাও একটা আমি যোগসূত্র ভাবতে ভাবতে গিয়ে খুঁজে পেলাম। তো সেই কারণে এই ঝুমুর গানটাকে আমি নির্বাচন করলাম আজকের উদ্বোধনী সঙ্গীত হিসেবে। শুরু করছি। নিজ গুণে কোনো ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন। বিধির বিধানে যদি এই রীতি থাকিত, আমি যারে ভালোবাসি সে যদি বাসিত, তবে কি সুখ হইত। আমি যারে ভালোবাসি সে যদি বাসিত, তবে কি সুখ হইত। কেতকী কমলে যদি কণ্টক না হত, জলে না ফুটিয়া যদি স্থলেতে ফুটিত, তবে কি সুখ হইত। আর জলে না ফুটিয়া যদি স্থলেতে ফুটিত, তবে কি সুখ হইত। প্রতিনিশি পূর্ণ শশী যদি উদিত হইত, রাম কৃষ্ণ বনে এ জীবনে যৌবন না যেত, তবে কি সুখ হইত। রাম কৃষ্ণ বনে এ জীবনে যৌবন না যেত, তবে কি সুখ হইত। জগত সংসার সবুজে যদি আবৃত থাকিত, গাছ না কাটিয়া যদি পরিবেশ বাঁচাত, তবে কি সুখ হইত। আর গাছ না কাটিয়া যদি
পরিবেশ বাঁচাতে তবে কি সুখ হইত, আমি যারে ভালোবাসি সে যদি বাসিত তবে কি সুখ হইত, আর আমি যারে ভালোবাসি সে যদি বাসিত তবে কি সুখ হইত। ধন্যবাদ। আহ, আমরা চলে আসছি সরাসরি আমাদের পরবর্তী যে পর্যায় রয়েছে, মূল আলোচনার পর্যায়ে আজকের বিষয় নিয়ে। আমি আহ্বান জানাবো আজকের মুখ্য আলোচক তথা ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে অবস্থিত সরলা বিড়লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগীয় অধ্যাপিকা ডক্টর স্বাতিলেখা মাহাতো মহাশয়াকে। আহ, তার আগে একটু ওনার সম্পর্কে ইন্ট্রোডাকশন করিয়ে দিই। আহ, ইতিপূর্বে উনি ইউনিভার্সিটি অফ কর্ণাটক থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটকে বেশ কিছুদিন অধ্যাপনা করেছেন, এবং তার পাশাপাশি উনি যে ওনার পিএইচডির কাজ সম্পন্ন করেছেন যে ইউনিভার্সিটি থেকে, তা হলো ইউনিভার্সিটি অফ পন্ডিচেরি। সেখান থেকে উনি ওনার পিএইচডির কাজ সমাপ্ত করে তারপরে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ কর্ণাটকা, এবং সেই রাস্তা দিয়ে আবার ঝাড়খণ্ডের রাজ্যে প্রবেশ করা সরলা বিড়লা ইউনিভার্সিটিতে, এবং অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন রকমের গবেষণাধর্মী কাজকর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন, এবং এখনো নিজেকে নিজের পা মাটিতে রাখতেই পছন্দ করেন। খুব সহজ সরল একজন মানুষ। আমি সহজ মানুষ বলেই জানি। এবং যাই হোক, একটা সৌভাগ্যের বিষয় যে ওনার যিনি বাবা, আহ, ওনার বাবার সাথে আমার সব মানে খুব বন্ধুত্বের মতো আড্ডা হয়। তো সেই সূত্রে আমি ওনাদেরকে সহজ মানুষ হিসেবেই জানি। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্যায়ে, যে মূল আলোচনার পর্যায়ে। আমি আহ্বান জানাবো ডক্টর স্বাতিলেখা মাহাতোকে। নমস্কার সকলকে। গুড আফটারনুন এভরিবডি। থ্যাংক ইউ উজ্জ্বল ফর দিস কাইন্ড ইন্ট্রোডাকশন। প্রথমত, first of all, I'd like to thank the whole organizing team for inviting me for this lecture series. Thank you so much. I'd like to thank Chief Patron Dr. Debopom Raha, Principal Sitaram Mahato Memorial College, Advisor Dr. Uddayan Mandal, Assistant Professor in Education, Bankura University, Convener Mr. Ujjwal Mahato, and Joint Convener Mr. Karim Ansari. Thank you so much for this opportunity to give my lecture here in this lecture series. I'm very grateful to be part of this lecture series. তাহলে শুরু করি। আমি তাহলে আমার পিপিটিটা শেয়ার করছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস ইয়েস, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় ওটাকে ওই স্লাইড শো করলে আরো বড় দেখা যাবে। তাহলে আমার টাইটেল, হ্যাঁ, স্লাইড শোটা যদি আমার চেঞ্জ না হয় না, একটু বলে দেবেন। না না, আমি বলতে চাইছি যে যেখান থেকে ওই স্লাইড শো অপশনটা রয়েছে সেখানে করলে স্লাইডটা আরো বড় দেখা যাবে, ফুল স্ক্রিনে দেখা যাবে। আমি ফুল স্ক্রিন করে নিয়েছি, দেখুন তো এসেছে। আসলে ম্যাডাম এখানে আপনার একটা দেখুন স্লাইড শোর একটা অপশন আছে উপরে যে লেখাগুলোতে হয়তো। হ্যাঁ আছে। সেখানে গিয়ে আপনি যদি ওখানে ওটা করলে কি হয় ম্যাডাম, ফুল পেজটা আসবে। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে রাইট? না, এখনো আসেনি, এখনো ফুল স্ক্রিনে এখনো আসেনি। নেট সমস্যার জন্য।
এখানে হ্যাঁ সঠিক গুড আফটারনুন, অনেকদিন পরে তোমায় দেখে ভালো লাগছে। হ্যাঁ বলছি জানে তোমার হচ্ছে সাইজটা বাড়ানো যায়, তোমার মধ্যে 85% দেওয়া আছে, তারপরে 3 নাম্বারটা একদম লাস্ট, হ্যাঁ হ্যাঁ ওইটা ক্লিক করো তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ক্লিক আমি করলাম, হ্যাঁ চলে এসেছে, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে বড়। আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ আমার স্ক্রিনে দেখাচ্ছে এটা মানে লার্জ হয়ে গেছে। হ্যাঁ এবার আসছে? না এখনো তো আসেনি আর কি। হ্যাঁ আমার কিন্তু লার্জ হয়ে গেছে এখানে, আমি যে করেছি এখানে লার্জ এখানে হয়ে না না গেছে। ম্যাডাম লার্জ আছে, মানে দেখুন আপনার মোবাইল, আপনার কম্পিউটারের পাশে দেখবে একদম লেফট সাইড দেখবেন ছোট ছোট স্লাইড গুলো দেখাচ্ছে। হ্যাঁ আছে আছে, তাই তো, হ্যাঁ ছোট ছোট স্লাইড গুলো দেখাচ্ছে, মানে আপনার ওটা এখনো হয়নি, এখনো স্লাইড প্রেজেন্ট হয়নি। ওকে উপরে একটা অপশন, এটা পাওয়ার পয়েন্ট তো, পাওয়ার পয়েন্ট উপরে দেখুন স্লাইড, হ্যাঁ পাওয়ার পয়েন্টের একটা অপশন আছে এখানে দেখবেন সাইডস গুলো দেখুন, এক হোমে পরে ইনসার্ট, ইন্টার ডিজাইন, ডিজাইনের পরে আছে ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, 7 নম্বরে ওখানে আছে। যান, হ্যাঁ ওখানে গেলে ওইটা ফ্রম বিগিনিং, ওকে ফ্রম ওকে বিগিনিং। হ্যাঁ গট ইট নাও আসছে এখন। হ্যাঁ এবার হ্যাঁ আসছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে থ্যাংক ইউ প্লিজ সো মাচ। কন্টিনিউ। হয়ে যাচ্ছে। ওকে ওকে, আমি আশা করি এখানে অনেক বিএড কলেজের অনেক স্টুডেন্টও আছে, তো আই হোপফুলি যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমি শুরু করব। ইয়েস 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 ওকে ওকে সো টাইটেলটা হচ্ছে এডুকেশন, এনভায়রনমেন্টাল ফিলোসফি অ্যান্ড লিটারেচার অ্যান্ড ইকো ক্রিটিক্যাল পার্সপেক্টিভ। তো প্রথমে কোশ্চেন আসছে environmental philosophy. What is environmental philosophy and what is eco-critical perspective? আমি শুরু করব কোটেশন দিয়ে, মারিয়া মন্টেসরি and the environment. এনভায়রনমেন্টের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, সেটা টিচার এন্ড এনভায়রনমেন্টের সেম রোল আছে। আরেকটা কোটেশন, এটা প্রফেসর ওয়াঙ্গারি মাথাই, যিনি 2004-এ আই থিঙ্ক নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, ওনার কোটেশন এটা। উনি বলেছিলেন, ইউ ক্যান নট প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট আনলেস ইউ এম্পাওয়ার পিপল, ইউ ইনফর্ম দেম অ্যান্ড ইউ হেল্প দেম আন্ডারস্ট্যান্ড দ্যাট these resources are their own, that they must protect them. এখানে দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড আমি তুলে ধরছি, একটা হচ্ছে রিসোর্সেস, দ্যাট ইজ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস। এখন আমাদের কারেন্ট সিচুয়েশনে আমরা ন্যাচারাল রিসোর্সকে অনেক বেশি ইউটিলাইজ করছি, অনেক বেশি ইউজ করছি, বলতে গেলে মিস ইউজ করছি। আমাদের সেটা কি দরকার? এনভায়রনমেন্টাল প্রোটেকশন খুবই দরকার। তো সেই জন্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের একটাই পৃথিবী, আর এই একটাই আর আমাদের হোম, তো আমাদের এনভায়রনমেন্টাল প্রোটেকশন খুবই বেশি প্রয়োজন। তো এডুকেশন একটা অনেক বড় রোল, এডুকেশনের মাধ্যমে নলেজ শেয়ার হয়, আর এডুকেশনের যে এই যে এনভায়রনমেন্ট আর এডুকেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটাতে কি হয় আমার পাবলিক বা রিডাররা কনসিয়াস হয় এনভায়রনমেন্টের সম্বন্ধে। আমরা সবকিছুই দেখতে পাচ্ছি আশেপাশে কি হচ্ছে, কিন্তু আমরা ইগনোর করে ফেলি। তো এখানে নেলসন ম্যান্ডেলার অনেক গুরুত্বপূর্ণ পাওয়ারফুল কোটেশন which you can use to change the world. So education দিয়ে আমরা ওয়ার্ল্ডকে চেঞ্জ করতে পারি। আমাদের ওয়ার্ল্ডে যে চলছে এখন, সেটা মানে এডুকেশনটা অনেক বড় একটা পাওয়ার। নলেজ ইজ পাওয়ার, সো এডুকেশন অলসো এ পাওয়ারফুল ওয়েপন। সো নেলসন ম্যান্ডেলা বলে গেছেন। তো এই এডুকেশন মাধ্যমে যখন আমরা এই এনভায়রনমেন্ট সাবজেক্টটা ইনকর্পোরেট করি, আর আমরা চেষ্টা করি যে সেটার সম্বন্ধে আমরা সচেতন হই, যাতে আমরা এনভায়রনমেন্টকে বেশি এক্সপ্লয়েট না করি, সেইটা হচ্ছে
প্রথম কথা, কিছু পয়েন্ট আমি এখানে তুলে ধরতে চাইছি কি এক্সেসিভ ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস যেটা আমরা করি, আমাদের এই যে ওয়াটার পলিউশন, এই যে এয়ার পলিউশন হচ্ছে, এখন 21st সেঞ্চুরি আমরা দেখছি যে ওয়াটার কোয়ালিটি, সয়েল কোয়ালিটি, এয়ার কোয়ালিটি সব একদমই মানে ডিগ্রেডেশনে চলে গেছে। এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ডিউ টু এনভায়রনমেন্টাল পলিউশন। তো আমরা এখন কি ফেস করছি? এনভায়রনমেন্টাল ক্রাইসিস, সো মেনি টাইপস অফ এনভায়রনমেন্টাল ক্রাইসিস। আর এটা হচ্ছে রিয়েল, এটা হচ্ছে সত্যি, যেটা ট্রুথ, যেটা আমরা ফ্যাক্ট এবং ফেস করছি ডে টু ডে। এই যে খবরের কাগজে, নিউজ পেপারে যে দিচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং কেন হচ্ছে? মানে সূর্যের তাপ বেশি হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে না, খরা হচ্ছে, হ্যাঁ। আর এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লেসিয়ার বরফ গলে যে হওয়ার জন্য ইকোসিস্টেম ব্যালেন্সটা কেন নেই? প্রথমত হচ্ছে ডিফরেস্টেশন, বেশিরভাগ গাছ কাটা হচ্ছে। এটা সত্যি, এত যে বিল্ডিং, এটা পরিমাণ কম হয়ে যাচ্ছে, এটার ফলে আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স খুবই কম। লিটারেচারের সাথে যুক্ত হয়ে নিয়ে যখন একটা ব্রাঞ্চ তৈরি হয়, সেটা হচ্ছে ইকো লিটারেচার। লিটারেচার যেটা ডিসকাস করে বা যেটা এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে কথা বলে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল লিটারেচার। সো এনভায়রনমেন্টাল লিটারেচার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ব্রাঞ্চ। লিটারেচার, রেস নিয়ে এই যে তিনটে যে একটা খুবই গুরুত্বপূর্ণ যে টপিক আছে, রেস, জেন্ডার, ক্লাস ইস্যু, রেস ইস্যু, জেন্ডার ইস্যু, এনভায়রনমেন্ট অলসো এ ফোর্থ ইম্পর্টেন্ট টপিক। কারণ আমাদের চারপাশে এনভায়রনমেন্টই আছে। এখন এনভায়রনমেন্ট যখন ডিগ্রেডেশন হচ্ছে, আমাদের তো সচেতন হওয়া দরকার। এটা আমাদেরই রেসপন্সিবিলিটি, কেন এই আর্থ ইজ আওয়ার হোম, অনলি ওয়ান আর্থ ইজ হিয়ার। তো তো আমাদের কি দরকার? এই যে এনভায়রনমেন্টাল ক্রাইসিস যে আমরা দেখছি, কি দরকার? আমাদের এনভায়রনমেন্টালিজম আর এনভায়রনমেন্টাল রাইটস দরকার। কারণ আমাদের দরকার এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট হোক, একটা ডেভেলপমেন্ট হোক, আর এনভায়রনমেন্টের একটা প্রোটেকশন থাকুক। তখন 1970s এই এনভায়রনমেন্টাল রাইটস শুরু হয়ে যায়। তো ওটা কিসের জন্য শুরু হয়েছে? শুরু হয়েছে সো প্রোটেক্ট দ্য আর্থ অ্যান্ড অলসো ক্রিয়েট এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিয়াসনেস। এটা খুবই প্রয়োজন। তারপরে এনভায়রনমেন্টাল প্রোটেকশন তো আছেই, সাস্টেনেবল লিভিং দরকার, ইকো ফ্রেন্ডলি লিভিং। অ্যান্ড আমাদের চেক করতে হবে যে আমরা কেমন ভাবে আমাদের লাইফস্টাইল করছি, জীবনযাপন করছি, ওয়ে অফ লাইফস্টাইল। সাধারণত এনভায়রনমেন্টাল ফিলোসফি এটা থিওরিটিক্যাল, বাট আমাদের প্র্যাকটিক্যালও আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে এইসব থিওরি। সিম্পল থিওরি হচ্ছে কি, লিভ সিম্পল লাইফ, নট ইন্টারফিয়ার ইন নেচার মাচ। ওকে, কারণ আমরা খুবই ইন্টারফেয়ার করি নেচার লাইফে। অ্যাজ এ হিউম্যান বিং আমরা অনেক ডমিনেটিভ, আর আমরা মনে করি যে আমরা একজন ইন্টেলেকচুয়াল বিং। কিন্তু আমরা যখন ডমিনেট করি আদার অ্যানিম্যালকে, তখন মানে কি হয়, এটা মানে হারমোনিক থাকে না। সেখানে হারমোনিক, উইথ হারমোনি উই হ্যাভ টু লিভ টুগেদার ইন দিস আর্থ। So simple living is very important without interfering nature much. Okay, next slide. I hope you can all see the next slide. Is it visible? Yes, next slide is visible. Can anybody? Absolutely, it is visible to all of us. Okay, thank you so much. Okay, তো আমি এখন যে বিষয়টা সেটা হচ্ছে ইকো লিটারেচার। লিটারেচার আছে, সেই লিটারেচারটা কি নিয়ে ডিসকাস করছে? এনভায়রনমেন্ট নিয়ে। তো সেটা ইকো লিটারেচার। ইকো লিটারেচার অনেক নাম আছে, ইকো ক্রিটিসিজম, এনভায়রনমেন্টাল লিটারেচার, গ্রিন স্টাডিজ, ইকো পোয়েট্রি একটা আছে, তো এরকম আছে। তো এই যে এনভায়রনমেন্টাল লিটারেচার ইজ এসেন্সিয়ালি কনসার্ন উইথ এনভায়রনমেন্টাল ইস্যুস। কিরকম এনভায়রনমেন্টাল ইস্যুস? এই যে এনভায়রনমেন্টাল পলিউশন, কত রকমের এনভায়রনমেন্টাল ইস্যু আছে, ওয়াটার পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, স্পিসিস এক্সটিংশন, টক্সিক ওয়েস্ট, সো মেনি, ইউ নেম ওয়ান and you will get so many, right? So environmental issues and things which explores humans relationship with the natural environment, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই এনভায়রনমেন্টাল লিটারেচার কি করে? আচ্ছা, হিউম্যান বিংস রিলেশনশিপ উইথ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। আমাদের রিলেশনশিপ কেমন নেচারের সাথে? অবভিয়াসলি এটা অত ভালো রিলেশনশিপ নয়। কেন? আমরা শুধু এক্সপ্লয়েটই করি। কেন আমরা এক্সপ্লয়েটই করি? কেন? আমরা ডিফরেস্টেশন, আমরা সবকিছু নিই নেচার থেকে। নেচার ইজ এ নার্চারার,
ম্যাডাম বলছি নেক্সট স্লাইড দেখা যাচ্ছে না, প্রথমটাই আছে। এই তো নেক্সট স্লাইড আমি তো করেছি, এই দেখুন। Can you see this? I have changed my slide. নো ম্যাডাম। আচ্ছা আমি ছোট থেকে দেখাচ্ছি, আমার বড় করলে না সেটা প্রবলেম আসছে। ঠিক আছে, ছোট থেকে দেখাবো এরকম ভাবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি যে হিউম্যানস রিলেশনশিপ উইথ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। তাহলে এই যে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস গুলো আমরা যে ফেস করি ডে টু ডে লাইফে, যেমন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, পলিউশন, টক্সিক ওয়েস্ট। কেন টক্সিক ওয়েস্ট? এই যে আমার এত প্লাস্টিক ইউজ হচ্ছে, ওকে, আর এই যে কেমিক্যাল ইউজ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিতে যে কেমিক্যাল গুলো জলের মধ্যে চলে যাচ্ছে, পেস্টিসাইড, হার্বিসাইড, এগুলো সব মিলে একটা টক্সিক তৈরি হচ্ছে, জলের মধ্যে মিশে যাচ্ছে। তো আমাদের পিওর ওয়াটার গুলো তো এখন তো কোথাও নেই। ওয়াটার তো সবসময় মানে পলিউট তো হয়ে গেছে, এয়ার কোয়ালিটিও এখন ওরকম নেই। আর এই জন্যই নেই কেন, সব সময় গাড়ি ঘোড়া চলছে, ইঞ্জিন মানে ফ্যাক্টরি ধোয়া, তো ধোঁয়া বেরোচ্ছে, মানে এরকম কত রকমের পলিউশন আছে। তো এইসব পলিউশন গুলো আছে, টক্সিক ওয়েস্ট আছে, আর এই কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, উত্তাপ বেড়ে যাচ্ছে, তারপরে গ্রিন হাউস গ্যাসের এমিশন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এগুলো সব রিয়েল, যেগুলো আমরা ফেস করছি ডে টু ডে। লস অফ বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে বায়ো মিনস লাইফ, ডাইভার্সিটি মিনস ভ্যারাইটি। So we are not the only animal in this earth. There is a lot of other animals, human, non-human, we live together. So এই biodiversity is very important. Diversity, একটা ইনসেক্টে, একটা মৌমাছির, এদেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। They are also part of this, you know, um, ওয়ার্ল্ড, এ পার্ট অফ দিস আর্থ। সো এটা মানে লাইফ আছে, সো এই লাইফের মধ্যে ইকো ব্যালেন্সটা খুব দরকার। শুধু যে হিউম্যান বিংই শুধু এই আর্থে থাকবে আর অন্য অ্যানিমেলরা থাকবে না, এটা হতে পারে না। আর এখন কি হচ্ছে, হিউম্যান ডমিনেটিভ নেচারের জন্য আদার স্পিসিস গুলো লুপ্ত হয়ে যাচ্ছে। এই যে স্প্যারো, চড়ুই পাখি, ওরা তো অনেকই কম। সায়েন্টিফিক্যালি এটা মানে আর্টিকেলে নিউজ এসেছে কি এখন মানে 10,000-এরও কম স্প্যারো। মানে আরো এই যে মোবাইল টাওয়ার হচ্ছে, এই জন্য কি রেডিয়েশনের জন্য ছোট ছোট পাখিগুলো ওরা মানে লুপ্ত হয়ে যাচ্ছে। তো এরকম এক একটা করে লুপ্ত হয়ে গেলে কি হয়, হিউম্যানরা যায় না কতদূর সার্ভাইভ করবে, কিন্তু ইকোসিস্টেম গড়বড় হয়ে গেলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। এইরকম যে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এসবই হবে আর আমাদেরকে ফেস করতে হবে। কেননা আমরা ইউজ করছি ন্যাচারাল রিসোর্স গুলো, আমরা খুব বেশি ইউজ করছি। যেমন এই সয়েল ইরোশন হচ্ছে, মাটির কোয়ালিটি খুবই কমে গেছে। তো এইসব যে এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যু, এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল প্রবলেম। যখন এই এনভায়রনমেন্টাল প্রবলেমস গুলো একটা লিটারেচার কেউ ডিসকাস করে, নোভেলে আর পোয়েমে আর এসে, তখন ওটা আন্ডার লিটারি টেক্সটের মধ্যে পড়ে। ঠিক আছে, তো ম্যাসিভ স্পিসিস এক্সটিংশন হয়ে যাচ্ছে। সো এগুলো হচ্ছে ক্রস কালচারাল এন্ড প্রিভ্যালেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিকজ ইট ইজ আ গ্লোবাল ইস্যু। এটা নট দ্যাট ইট ইজ ইন ইন্ডিয়া ইট ইজ হ্যাপেনিং, ইট ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। দিস this environmental pollution is there. It's like global phenomena. So in this global scenario of environmental degradation, the subject of environmental problems acquires a viable position in the academic world to discuss the growing ecological crisis and the complication of the human non-human relationship. Yes, আমাদের রিলেশনশিপ উইথ নন হিউম্যান নেচার, যেটা হিউম্যান নয় কিন্তু নন হিউম্যান নেচার, খুবই কমপ্লিকেটেড। কারণ আমরা হিউম্যানরা সবসময় হিউম্যান বেনিফিট চাই, আমাদের এইটা দরকার, ওটা দরকার, আমাদের যেগুলো নেচার থেকে নিয়ে নিই, আমরা শুধু নেচার থেকে নিয়ে নিই। ঠিক আছে, নেচার ইজ এ নার্চারার, কিন্তু হিউম্যানরা শুধু নেচার থেকে নিয়েই গেছে, নেচার কিছু দিচ্ছে না। ঠিক আছে, তো সেইটা একটু আমাদের দেখতে হবে কি। আর সেই জন্য এই যে একাডেমিক ওয়ার্ল্ডে এনভায়রনমেন্টাল লিটারেচারের একটা অনেক বেশি মুখ্য ভূমিকা আছে। ঠিক আছে, কেন এটা এই যে ইকোলজিক্যাল ক্রাইসিসটাকে ডিসকাস করে এই ইকো লিটারেচার, try to find out the solution and try to fix this complicated relationship between human and non-human. আচ্ছা, হিউম্যান, এটা কিন্তু ডিনাই করা যায় না কি হিউম্যানদের ডিস্ট্রাকটিভ যে নেচার, কেন ওরা সবসময় ডিস্ট্রয় করে ফেলে। The human destructive and exploitative attitude towards non-human nature results in the depletion of natural resources and produces an adverse effect of the relationship between human and non-human. নন হিউম্যান কারা? যারা হিউম্যান নয়। সো এই যে হিউম্যানের সাথে নন হিউম্যানের যে নেচার,
সো হিউম্যানের সাথে নন হিউম্যান রিলেশনশিপটা খারাপ হয়ে যাচ্ছে কারণ আমরা হিউম্যান এক্সেসিভ ইউজ করছি আর এই ডিপ্লিশন অফ ন্যাচারাল রিসোর্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো রিলেশনশিপটা খুবই কমপ্লিকেটেড। তো কেন কমপ্লিকেটেড হচ্ছে? কিন্তু হিউম্যানস এখন টেকনোলজি অ্যাডভান্স, হ্যাঁ টেকনোলজি ইজ গুড, বাট কতটা টেকনোলজি আমাদের তো নেচারটাকে দিয়ে দিতে পারে না অরিজিনাল। একবার নেচার পুরো ধ্বংস হয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যাবে না। তো তবুও হিউম্যান আগে কনসিয়াস তো থাকা দরকার যে কেমন ভাবে কতটা পরিমাণে ইউজ করছে। এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, এই যে ফ্যাক্টরি যে হচ্ছে, ফ্যাক্টরি ফার্ম আর এইসব যে পলিউশন হচ্ছে, এইসব আরবানাইজেশন মডার্নাইজেশন অফ সোসাইটি যে কনসেপ্টটা আছে, সেটা কি করছে? এদের এম কি? মডার্নাইজেশন অফ সোসাইটি, ভিলেজ থেকে মানে এটা খুব মডার্নাইজেশন করছে, বিল্ডিং করছে, মল করছে, ঠিক আছে, এটা একটা লিমিট থাকা দরকার, সেইটাই হচ্ছে ব্যাপার। এটা কি হয় কি, এটা দে এম ফর হিউম্যান বেনিফিট। হিউম্যান বেনিফিট মিনস কমার্শিয়ালাইজেশন, রাইট? তো সেইটার ব্যালেন্সটা খুবই দরকার। এই বাট human benefit, but it also reflects humans' anthropocentric attitude towards non-human nature. Anthropocentric means anthropo means human. Anthropocentric means human centric. So human দের সবসময় ওরা সেন্টার অ্যারাউন্ড ওদের ওদের হিউম্যান বেনিফিট, হিউম্যান সেন্টার্ড অ্যাটিটিউড টুয়ার্ডস নন হিউম্যান নেচার। মানে হিউম্যানরা নেচারটা তো ভাবছে না, মানে গাছ কেটে ফরেস্টে জেনে গাছগুলো কেটে ফেলছে সব, কি জন্য? ওদের হিউম্যান বেনিফিটের জন্য, ওরা বিক্রি করবে বা অন্য কোনো কাজে লাগাবে, ঠিক আছে? তো এই যে গাছটা কেটে ফেলছে, এটা অনেক বড় এফেক্ট হচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে, অনেক কিছুই প্রবলেম হয়। ডিফরেস্টেশন এটা এরকম এত সহজ ভাবে মানে সিম্পল ভাবে নিলে হবে না, ডিফরেস্টেশন অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এই যে ক্লাইমেট চেঞ্জের পেছনে ডিফরেস্টেশনের অনেক বড় একটা ভূমিকা আছে। So due to this kind of problems, এই যে human mentality always in human benefit, the essence of quality of living has been replaced by overconsumption, environmental pollution and commercialism. এটা কিন্তু সত্যি যে আমাদের কোয়ালিটি অফ লিভিং একদম কমে গেছে। আমরা দেখি কি স্ট্যান্ডার্ড অফ লিভিং হবে, মডার্ন সোসাইটি, কিন্তু আমাদের কোয়ালিটি অফ লিভিং, যে সিম্পল লিভিং, যেটা একটা একটা ভালো অক্সিজেন নেব, একটা একটা পিওর ওয়াটার থাকবে, ক্লিন ওয়াটার থাকবে, ক্লিন ওয়াটার, গুড সয়েল, এগুলোই যদি না আমাদের কাছে থাকে, তাহলে তার কি বলবে কোয়ালিটি অফ লিভিং আমরা বলতে কি বোঝায়? একটা সিম্পল লিভিং, ঠিক আছে? কিন্তু ওটা রিপ্লেস হয়ে গেছে, রিপ্লেস হয়ে ওভার কনজাম্পশন, আমাদের যতটা দরকার তার থেকে বেশি আমরা ইউজ করছি, আমরা কনজিউম মোর। সো মেনি অ্যাডভার্টাইজ কামিং ইন দ্য নিউজ চ্যানেল, ইন দ্য টিভি, এভরিওয়্যার ইজ অ্যাডভার্টাইজমেন্ট। কিসের জন্য? কিন্তু আমরা উই স্পেন্ড মোর মানি, আমাদের বেশি খরচা করব, বেশি কনজিউম করব, বেশি সবকিছু বেশি, যতটা আমাদের দরকার তার থেকে বেশি হয়ে যাচ্ছে। এইটাই আমাদের এখন কালচার চলছে, ওভার কনজিউম, মানে কনজিউম কালচার। ওভার কনজাম্পশন, এটা ডিনাই করা একদম যাবে না, কিন্তু আমাদের এটা সচেতন থাকতে হবে যে আমরা কেন আমরা এত কনজিউম করছি, যেটা আমাদের দরকার তার থেকে বেশি কনজিউম করছি, ঠিক আছে? ওভার কনজাম্পশন, তারপরে এনভায়রনমেন্টাল পলিউশন তো তার সাথে সাথে চলছেই, আর কমার্শিয়ালিজম তো সব জায়গায় আছে। তো এটা কি করছে আলটিমেটলি? এটা কি করছে? এটা এফেক্ট করছে এভরি লিভিং নন লিভিং অর্গানিজম। আমরা একটা লিভিং অর্গানিজম, আমাদের তো এফেক্ট করছেই আমাদের হেলথে। আজ না হয় করছে না, কিন্তু একটু একটু করে আমাদের করছে, সেটা আমরা পরবর্তীকালে বুঝতে পারবো, কিন্তু এটা আমাদের এফেক্ট করছে। এটা আমাদের এফেক্ট নট অনলি আস, ইট অলসো এফেক্টিং দ্য নন লিভিং অর্গানিজম অলসো। তো আমি এখানে দেখতে চাইছি ইকোক্রিটিক্যাল পার্সপেক্টিভ, এটা হচ্ছে ইকোক্রিটিক্যাল ভিউ। হোয়াট ইজ ইকোক্রিটিক্যাল ভিউ? ক্রিটিসিজম এন্ড ক্রিটিসাইজ। তো এখানে ইকোক্রিটিসিজম কথাটা আমি ইউজ করেছি, এটা হচ্ছে একটা লিটারেরি ক্রিটিক্যাল মুভমেন্ট, ঠিক আছে? টেক্স এনভায়রনমেন্ট অ্যাজ এ সিরিয়াস সাবজেক্ট টু ডিসকাস দ্য রিপ্রেজেন্টেশন অফ নেচার ইন লিটারেচার। তো আমাদের লিটারেচারে তো নেচারের অনেক বর্ণনা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে উনি নেচারের নিজের লেখাতে অনেক ডেসক্রাইব করেছেন। তারপরে জগদীশ চন্দ্র বসু বলেছেন যে নেচারের মধ্যেও প্রাণ আছে। তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেচার নিয়ে কত সুন্দর ডেসক্রাইব করেছেন। এদিকে আমাদের ওয়েস্টার্ন লিটারেচারে জন কিটস, তারপরে পিবি শেলি, ওয়ার্ডসওয়ার্থ নেচার কত ওয়ার্শিপ নিয়ে কত কিছু লিখেছে নেচার নিয়ে। রিপ্রেজেন্টেশন অফ নেচার ইন লিটারেচার, অনেক লিটারারি টেক্সট আমরা পাবো যেখানে নেচার সম্বন্ধে অনেক ভালোভাবে বর্ণনা আছে। এখনকার যে আমরা লিটারেচার দেখছি অনেক চেঞ্জ এসে গেছে। এখন আমরা দেখছি যে ফিকশন, যে পোয়েট্রি গুলো বেরোচ্ছে, তারা বেশি কনসেন্ট্রেট করছে এনভায়রনমেন্টাল পলিউশনের উপর। একটা ফিকশন বেরিয়ে গেছে এনভায়রনমেন্টাল ক্রাইসিসের উপর,
the story revolve around the environmental problems. মানে কোনো একটা স্টোরিতে সিচুয়েশন হচ্ছে কি ওয়াটার পলিউশন, স্পিসিস এক্সটিংশন, কোথাও গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, কোথাও জেনেটিক্যালি মডিফাইড ফুড, এটাও একটা কারেন্ট আমাদের প্রবলেম। আমরা জিএমও কোনোটাই তো এখন পিওর নয়, সবকিছু হরমোন ইনজেক্টেড ফুড, এমনকি মিটও হচ্ছে হরমোন ইনজেক্টেড ফুড। এই যে আমরা সবকিছু যে খাবারটা খাচ্ছি নন ভেজ ফুড, অল এভরিথিং ইজ হরমোন ইনজেক্টেড ফুড। আমাদের এটা অ্যাওয়ার থাকতে হবে যে আমরা কি খাচ্ছি, কি কনজিউম করছি। তো এই জন্য এটা বেটার কি গ্রো ইউর ওন গার্ডেন এন্ড লিভ হেলদি, সেটাই। তো যাই হোক, যতটা করা যায় করা যেতে পারে, কিন্তু আমাদের অ্যাওয়ার থাকতে হবে এইসব জিএমও ফুড থেকে। সো হ্যাঁ, সো ইকো ক্রিটিসিজম এইটাই, যেটা আমি যে লিটারেচার যেটা এই যে এনভায়রনমেন্ট নিয়ে যেটা ডিসকাস করে, যে এনভায়রনমেন্টাল প্রবলেমস এন্ড ইস্যুগুলো, পরে আমি সেই এনভায়রনমেন্টাল টেক্সটগুলো নিয়ে পরে বলবো। এনভায়রনমেন্টাল ফিলোসফি, ফিলোসফি তো দার্শনিক, একটু থিওরি। হোয়াট অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল থিং, আমরা প্র্যাকটিক্যালি কতটা কি করছি, আমাদের আমরা আমাদের কি রেসপন্সিবিলিটি, আমরা কি করছি, কতটা করছি। কিন্তু এনভায়রনমেন্টাল ফিলোসফি অনেক কিছুই করে গেছে। এনভায়রনমেন্টাল ফিলোসফি একটা ব্রাঞ্চ, ইট ইজ এ ভেরি ভাস্ট, অনেক কিছুই আছে এর মধ্যে। এর মধ্যে ব্রাঞ্চেসও আছে অনেক, ইকো ফেমিনিজম, ডিপ ইকোলজি, সোশ্যাল ইকোলজি, অনেক আছে। কিন্তু অত গভীরে আমি যাচ্ছি না। আমি এটাই বলতে চাইছি কি এনভায়রনমেন্টাল ফিলোসফি সলিউশন বলছে, কিন্তু আমাদের অ্যাজ এ হিউম্যান বিং, আমাদের অ্যাজ এ অডিয়েন্স, না অ্যাজ এ রিডার, আমরা কতটা প্র্যাকটিক্যালি সেটা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করছি। বিকজ উই হ্যাভ দ্য পাওয়ার টু চেঞ্জ দিস ওয়ার্ল্ড। সো আমাদের যে থিঙ্কিং মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। সো ফিলোসফি অলওয়েজ হেল্প আস টু চেঞ্জ আওয়ার মাইন্ডসেট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই যে ফিলোসফি গুলো অনেক ভালো হলেই অনেক দার্শনিক অনেক কিছু বলে গেছে। জেসে নরওয়েজিয়ান এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট আর্নেস, he talks about so many things, simple living. He inspired by Gandhian philosophy, he inspired by Gita, he inspired by the Eastern philosophy, and made his own philosophy. And he's telling that simple living is best. We should not interfere in nature much. Whatever the vital needs are, we can only consume that, not more than that. কিন্তু এত সিম্পল কথা কি আমরা ফলো করি? সিম্পল লিভিং আমরা কতটা ফলো করি? আমরা অতটা ফলো করতে পারি না। যতটা প্র্যাকটিক্যাল করা যায় ততটা করা দরকার। So environmental philosophy is a discipline in philosophy that studies the moral relationship between human beings and nature, as well as the value and moral status of the environment and its non-human contents. By Brennan and Lowe in 2010, এই লেখা, এই কোটেশনটা ফ্রম ব্রেনান, উনি এই এনভায়রনমেন্টাল ফিলোসফি সম্বন্ধে বলেছেন। So environmental philosophy is a significant branch of philosophy. It engages its concern to the meaning or way of life to understand the ethics and inherent value of all forms of life in literature. So environmental philosophy actually মূল বক্তব্য কি বলতে চাইছে environmental philosophy? Environmental philosophy এইটাই বলছে কি একটা environmental ethics থাকা দরকার। হ্যাঁ, একটা হিউম্যানের একটা মোরাল রিলেশনশিপ থাকা দরকার নেচারের সাথে। আর আর এনভায়রনমেন্টাল ফিলোসফি বলছে উই শুড ভ্যালু অল ফর্মস অফ লাইফ। আমরা হিউম্যান শুধু আমরা নিজেরটাই দেখি, আমরা অন্যটা দেখি না। যা এনিমেলস যারা আছে তাদেরও তো, তারা দে অলসো হ্যাভ দ্য এভরি রাইট টু লিভ ইন দিস ওয়ার্ল্ড। Human may be most intellectual and dominating because they have the thinking power. Other animals, they don't express, they don't have this thinking power. So human have this thinking power, so they are ruling this uh, earth. earth. তো এই যখন পৃথিবীতে যখন হিউম্যান রুল করছে, তো তারা এক্সপ্লয়েটও করছে। কিন্তু এখানে এনভায়রনমেন্টাল ফিলোসফি আমাদের এইটাই মেসেজ দিচ্ছে কি উই শুড ভ্যালু অল ফর্মস অফ লাইফ, বিকজ অল ফর্মস অফ লাইফ অ্যাকচুয়ালি পার্টিসিপেট করে, কিন্তু এভরিথিং ইজ কানেক্টেড টু এভরিথিং এলস। আমরা একদম নির্ভরশীল, আমরা ডিপেন্ডেন্ট, এভরিথিং। যে সাইকেলটা আছে ইকোলজি, আমি জীবন বিজ্ঞানে যেমন পড়তাম, যে সাইকেল, ইকোলজিক্যাল সাইকেলটা যদি একবার নষ্ট হয়ে যায় তো ভারসাম্য হারিয়ে যাবে। ইকোসিস্টেম থাকাটা খুব দরকার। তো আমাদের ভ্যালু দিতে হবে এই অল ফর্মস অফ লাইফ ইন নেচার। উই শুড ভ্যালু এভরি, বিকজ দে অলসো হ্যাভ দ্য রাইট টু লিভ। তো দেয়ার ইজ, সো এই এনভায়রনমেন্টাল ফিলোসফিতে সেটাকে গ্রিন ফিলোসফি বলে, ঠিক আছে। তো দে হ্যাভ এ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কি? কেন চ্যালেঞ্জটা হচ্ছে কি হিউম্যানরা তো, ওদের তো এক্সপ্লয়েটেটিভ বিহেভিয়ারটা সবসময় ওরকমই আছে, এটা তো চেঞ্জ করা যাচ্ছে না। এখন তো 21st সেঞ্চুরি, এখন কি চেঞ্জ করা যাচ্ছে? এখন কাউকে বলো কি ফ্যাক্টরি করো না, বা
সেটা তো মুশকিল, তার জন্য একটা পলিটিক্যাল ইনভলভ দরকার। তারপরে অনেক রকম সিস্টেম চেঞ্জ দরকার, এনভায়রনমেন্টে আরো বেশি ইনভলভমেন্ট দরকার পলিটিক্সে, তবে মানে কিছু করা যেতে পারে এনভায়রনমেন্টের সাথে, এনভায়রনমেন্টের জন্য। কিন্তু হিউম্যান এক্সপ্লয়েটিভ বিহেভিয়ার অত সহজে চেঞ্জ করা যাবে না। কিন্তু ইকো ক্রিটিসিজমের একটাই লক্ষ্য কি মানুষের চেঞ্জ আসুক, মানুষেরকে চেঞ্জ করতেই হবে এই বিহেভিয়ারটা, এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, আমাদের এক্সপ্লয়েটেটিভ নেচারটা চেঞ্জ করতে হবে, ন্যাচারাল রিসোর্সকে প্রোটেক্ট রাখতে হবে, প্রোটেক্ট করতে হবে। So humans exploitative behavior and this green philosophy, this environmental philosophy, they seek for a sustainable society. আমাদের সোসাইটি হতে হবে সাস্টেনেবল and harmony in the ecosystem. Harmony is very important word. Harmony in the ecosystem by offering alternative worldview for a sustainable living. So environmental philosophy আমাদের provide করে different kind of alternative worldview, like thinking for a sustainable living. কারণ আমাদের একই যদি মাইন্ডসেট থাকে যে হিউম্যান বেনিফিট, এই মাইন্ডে থাকলে তো পৃথিবীটা ধ্বংসই হয়ে যাবে। আমরা তো মানে এত ইউজ করে ফেলবো, সব ন্যাচারাল রিসোর্স সব কিছু শেষ হয়ে যাবে, তখন সবকিছু হিউম্যানকেই ফেস করতে হবে, যেটা আমরা এখন ওই পথেই যাচ্ছি, এগোচ্ছি। সেই জন্য আমাদের দরকার ডিফারেন্ট ওয়ার্ল্ড ভিউ টু থিঙ্ক অ্যান্ড চেঞ্জ অ্যান্ড লিভ এ সাস্টেনেবল লিভিং অ্যান্ড বি ইকো ফ্রেন্ডলি, যাতে আমরা যাতে বেশি নষ্ট না করি ন্যাচারাল রিসোর্সকে। তো এনভায়রনমেন্টাল ফিলোসফিতে কিন্তু অনেক বড় ব্রাঞ্চ, এটা অনেক কিছু আছে এটাতে, তার মধ্যে অনেক ব্রাঞ্চেস, আমি নাম শুধু বলছি। ডিপ ইকোলজি আছে, যেটাতে মুখ্য যে আমাদের যে আছে আর্নেনেস, নরওয়েজিয়ান ফিলোসফার, উনি ইন্সপায়ার্ড বাই ইন্ডিয়ান ফিলোসফি, উনি এই ডিপ ইকোলজি টার্মটা করেছেন। এন্ড উনি বলছেন যে সিম্পল লিভিং ইজ বেস্ট লিভিং উইদাউট ইন্টারফিয়ারিং মাচ। ডিপ ইকোলজি একটা অনেক বড় একটা মুভমেন্ট, ওটা একটা আছে, ওটা ফলো করা অতটা প্র্যাকটিক্যাল নয়, কেন ডিপ ইকোলজি তো 1970s চলে এসেছে, কিন্তু কত মানুষ ফলো করেছে সিম্পল। বৈঠকি বৈঠকি বন্ধুদের কাছে অনুরোধ, ম্যাডাম নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো লেফট হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আপনাদের সকলকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি।
आप जिस व्यक्ति को ನೀವು ಕರೆ ಮಾಡುತ್ತಿರುವ ವ್ಯಕ್ತಿಯು ಉತ್ತರಿಸುತ್ತಿಲ್ಲ
আমি দেখতে পাইনি, অনেকক্ষণ ধরে কি চলে গেছিল? হ্যাঁ, 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 হ্যাঁ। অনেকক্ষণ ধরে? হ্যাঁ, মোটামুটি 15-20 মিনিট হলো। আরে এতক্ষণ ধরে? হুম, ঠিক আছে। কোথায় স্টপ হয়েছিলাম আমি? এটা কি মানে কোনো কি নেটওয়ার্ক সমস্যা হয়েছিল? হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা হয়েছিল। আর আমি কলটা আমার সাইলেন্টে করেছিলাম যাতে কল যাতে না আসে। সেজন্য আমি দেখতে পাইনি কলটা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ওকে। আই ওকে, থিংক সরি ফর দিস ডিস্টারবেন্স। হুম, আই থিংক 5th স্লাইড ছিল। ঠিক আছে। ও এতক্ষণ ধরে। ঠিক আছে। সো সরি। আমি তো শুধু বলেই যাচ্ছিলাম আর আমার ফোনটা ছিল সাইলেন্টে। ঠিক আছে। সো সরি ফর দিস। ওকে, প্লিজ ক্যারি অন। হুম, ওকে। ঠিক আছে। তো environmental philosophy is a significant branch of philosophy. It engages in concern with the meaning of or way of life to understand the ethics and inherent value of all forms of life in nature. ঠিক আছে? সো এনভায়রনমেন্টাল ফিলোসফি আমাদের অনেক কিছুই বলে গেছে। এটা আমাদের বলছে ওয়ে অফ লাইফ টু আন্ডারস্ট্যান্ড দ্য এথিক্স অ্যান্ড ইনহেরেন্ট ভ্যালু অফ অল ফর্মস অফ লাইফ ইন নেচার। Human beings are not the only one to have value. Other life forms also have inherent value. They have intrinsic value. তো এই যে এনভায়রনমেন্টাল ফিলোসফিতে গ্রিন ফিলোসফি আছে, ইকোলজিক্যাল থিওরি আছে, এগুলো সেম। গ্রিন ফিলোসফি, এনভায়রনমেন্টাল ফিলোসফি, ইকোলজিক্যাল থিওরি সেম। It challenges the humans, yes, exploitative behavior and seek for a sustainable society and harmony in the ecosystem by offering alternative worldview for a sustainable living. তাহলে এনভায়রনমেন্টাল ফিলোসফি আমাদের একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড ভিউ দিচ্ছে টু চেঞ্জ দিস হিউম্যান সেন্ট্রিক মাইন্ডসেট অ্যান্ড লিভ এ সাস্টেনেবল লিভিং। ওকে, অ্যান্ড এটা একটা চ্যালেঞ্জ বিকজ হিউম্যানস তা এক্সপ্লোর করেই যাচ্ছে। দিদি, ঠিক আছে, তো গ্রিন দিদি, ফিলোসফি। হ্যাঁ। uh, হুম। please sharing the slide. ওকে। ম্যাডাম বলছিলাম ডিপ ইকোলজিটা কি বললেন? Deep ecology is one of the branch of environmental philosophy, and Professor Arnenes actually coined this term deep ecology, and it says about it is also a environmental ethics. It talks about the intrinsic value of life, every forms of life, and it criticizes humans' anthropocentric nature. So, deep ecology is one of the important branches of environmental philosophy. So, ডিপ ইকোলজি এই হিউম্যান নন হিউম্যান রিলেশনশিপটাকে দেখে, আর এটা অনেক ক্রিটিসাইজ করে হিউম্যান অ্যানথ্রোপোসেন্ট্রিক নেচারটাকে, এই হিউম্যান সেন্ট্রিক নেচারটাকে নিয়ে।
তো এনভায়রনমেন্টাল ফিলোসফিতে অনেক ব্রাঞ্চ আছে, ইকোফেমিনিজম আছে, ইকো স্পিরিচুয়ালিটি আছে, এনভায়রনমেন্টাল এস্থেটিক্স আছে, এনভায়রনমেন্টাল এথিক্স আছে, মানে এনভায়রনমেন্টাল ফিলোসফি ইজ ভাস্ট. The most major environmental philosophies are deep ecology, ecofeminism, and environmental ethics. Eco spirituality also coming up. Eco spiritualityর সাথে ইকোফেমিনিজম কানেকশন আছে, এই যে উইমেন নেচার কানেকশন, এই ইকোফেমিনিজমে উইমেন আর নেচারের কানেকশনটাকে কিভাবে সেলিব্রেট করছে সেটাও একটা আছে. So environmental philosophy is very vast. Now the challenge is how environmental philosophy is coping up with this. The challenge is there that হিউম্যানরা তো এক্সপ্লয়েট করেই যাচ্ছে, তো সেটাকে কি করে বন্ধ করা যায়, কি করে এটাকে স্টপ করা যায়, এটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ এনভায়রনমেন্টাল ফিলোসফি. তো এখানে একটা ভালো কোট আছে যেটা ব্যারি কমনার, one of the ecologists, he said that he actually described four law of ecology. He said that in the first law of ecology, he said, quote, everything is connected to everything else. It is true. Everything is connected in this ecosystem. Everything is connected. We are as a human being interdependent and we are interconnected. তো ওনার বইতে উনি এটা বলেছেন, ফার্স্ট ল অফ ইকোলজি. দেয়ার আদার অলসো লজ আর দেয়ার. দ্য ফার্স্ট ইকোলজি ইজ দিস, এভরিথিং ইজ কানেক্টেড টু এভরিথিং এলস. হিউম্যান ক্যানট লিভ অ্যালোন, উই নিড, মানে পরিবেশের সাথে নেচারের সাথে আমরা সব ইন্টার কানেক্টেড, ঠিক আছে. আর হিউম্যান হচ্ছে পার্ট অফ লাইফ. তো ডমিনেট করে তো কোনো লাভ হবে না নেচারকে, আর নেচারের যদি ধ্বংস হয়ে যায় হিউম্যানরাও সার্ভাইভ করতে পারবে না বেশি দিন. তাহলে আমরা যে এই যে ইন দ্য মডার্ন টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড, দ্য ন্যাচারাল ব্যালেন্স অফ দ্য ইন্টারকানেকশন অফ অল লিভিং থিংস ইন দ্য ইকোসিস্টেম অ্যান্ড দ্য ভ্যালু অফ নেচার আর রিগ্রেটেবলি নেগলেক্টেড. কেন কি আমরা টেক ফর গ্রান্টেড নিচ্ছি নেচারকে. নেচার হচ্ছে নার্চারাল, আমাদের শুধু দিয়ে যাচ্ছে. নেচার ইজ গিভিং আস, বাট হিউম্যানস আর অলসো টেকিং. ওকে, বাট হিউম্যান নট গিভিং মাচ ভ্যালু টু নেচার. আমাদের কিন্তু এটা টেক ফর গ্রান্টেড নেওয়াটা উচিতই নয়. কেন, নেচার যদি ধ্বংস সব হয়ে যায়, আমরা যদি শুদ্ধ ওয়াটার, ক্লিন ওয়াটার না পাই, ভালো অক্সিজেন যদি না পাই, তাহলে হিউম্যান লাইফটা কি করে সার্ভাইভ করবে? তো এটাই হচ্ছে ব্যাপার. So humans are more prone to show anthropocentric means human-centric behavior towards non-human nature. এই যে non-human nature আছে, যারা other animals আছে, non-living being, non-human nature, and disrupt the balance of biodiversity in the ecosystem. কেননা biodiversity অনেক ইম্পর্টেন্ট. Bio means life, diversity, life diversity. কারণ এই আর্থে এভরিথিং ইজ হারমোনিয়াসলি দেয়ার, ইকোসিস্টেম ইজ দেয়ার. তো এই ডাইভার্সিটি মেনটেন করা খুব দরকার. সেই জন্য আমাদের যে ইকোসিস্টেমের মধ্যে আছে, বায়োডাইভার্সিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট. তো ইকো লিটারেচার তো ইটস এ ভেরি ফ্রুটফুল কম্বিনেশন, কারণ এটা তো একটা সাবজেক্ট, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, একটা সায়েন্স অফ ইকোলজি, যে এইসব সায়েন্টিফিক বলে কি এনভায়রনমেন্ট নিয়ে যে এইসব পলিউশন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এগুলো তো ইকোলজিস্ট এগুলো সব দেখে, ক্লাইমেট চেঞ্জ. যখন এই সায়েন্স অফ ইকোলজি কানেক্টিং উইথ লিটারেচার, তখন একটা ফ্রুটফুল কম্বিনেশন তৈরি করে ইকো লিটারেচার তৈরি করেছে. ঠিক আছে, এই ইকো লিটারেচার ইট এক্সপ্লোরস দ্য রিলেশনশিপ বিটুইন হিউম্যান অ্যান্ড নন হিউম্যান নেচার. আমাদের মেন, আমি এই টকের মধ্যে দিয়ে একটাই জিনিস বলতে চাইছি এখানে, কি আমাদের রিলেশনশিপ অ্যাজ এ হিউম্যান বিং, রিলেশনশিপ নেচারটাকে বেটার করতে হবে. কারণ আমাদের রিলেশনশিপটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ আমরা অ্যাজ এ হিউম্যান এত বেশি এক্সপ্লয়েট করছি নেচারকে, তো রিলেশনশিপটা একেবারে খারাপ হয়ে গেছে. সেই জন্য ইকো লিটারেচারও চাইছে, এক্সপ্লোর করছে কিভাবে রিলেশনশিপটাকে ভালো করা যায়, relationship between human and non-human nature, and how humans' attitude towards non-human nature is articulated in literary text. So many literary texts are there, okay, and যেখানে environmental issues নিয়ে আছে, আর নেচারের সম্বন্ধে ভালো বর্ণনাও করা আছে. লিটারি টেক্সট বলতে রবীন্দ্রনাথ ঠাকুর নেচার সম্বন্ধে নিজের লেখাতে কত বলে গেছেন, জগদীশ চন্দ্র বসু বলে গেছেন নেচারেরও জীবন আছে, গাছেরও প্রাণ আছে. মানে আর আর ব্যাপারটা হচ্ছে ওয়েস্টার্ন লিটারেচারে যখন ওয়ার্ডসওয়ার্থ, টিভি সেলি, জন কিটস যখন ওয়ার্কশিপ করছেন নেচার, তারাও উল্লেখ করেছে নিজের পোয়েট্রিতে, লেখালেখিতে. তো কি হচ্ছে কি, লিটারি টেক্সট তো অনেক আছে যেখানে নেচারের বর্ণনা করা আছে, যেখানে নেচারকে রিপ্রেজেন্ট করা হয়েছে.
ঠিক আছে? তো ইকো-ক্রিটিক্স মেইনলি ফোকাস করে কি রিপ্রেজেন্টেশন অফ নেচার ইন লিটারেচার, কেমন ভাবে একটা লিটারেচারে নেচারকে রিপ্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে? অথার্স ইকোলজিক্যাল পার্সপেক্টিভ, অথার বলতে ধরুন অমিতাভ ঘোষ, ইন্ডিয়ান রাইটার। অমিতাভ ঘোষ নিজের লেখাতে যেমন ট্রিলজি যে আছে, সি সি অফ পপিজ অর হাংরি টাইডস, এই যে লেখাতে সুন্দরবনে নিয়ে অনেক কিছু লিখে গেছেন। তো সেখানেও ইকোলজিক্যাল যে ক্রাইসিস গুলো নিয়ে উল্লেখ করেছেন উনি ওনার নভেলে, ঠিক আছে? তো এটাতে কি করছে যে একটা অথারদের একটা কনসার্ন ফর দ্য ইকোলজি, সেই জন্য উনি ওই টপিকটা নিজের স্টোরির মধ্যে লিখেছেন। এই যে যখন একটা টেক্সট যখন এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে যখন বলছে, তখন একটা লিটারেচার একটা ভূমিকা হয়ে গেছে, স্পেশালি ইকো লিটারেচারে। কেন অথর একটা মেসেজ দিতে চাইছে রিডারকে। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো অথর্স ইকোলজিক্যাল পার্সপেক্টিভ অ্যান্ড অ্যানালাইজ দ্য এনভায়রনমেন্টাল মেসেজেস এমবেডেড ইন দ্য টেক্সট। অনেক এনভায়রনমেন্টাল টেক্সট আছে যেখানে এনভায়রনমেন্টাল মেসেজ আছে। ইকোক্রিটিক্স সেগুলো আহ, এগুলো সেগুলো অ্যানালাইজ করে এনভায়রনমেন্টাল মেসেজগুলো। এই ইকোক্রিটিসিজম টার্মটা ফার্স্ট কয়েন হয়েছিল 1978-এ বাই উইলিয়াম রুকার্ট in his essay. The essay title is Literature and Ecology. You can see that two different branches of subject like literature and ecology. Then subtitle an experiment in eco-criticism. First time in this essay উইলিয়াম রুকার্ট ইকো-ক্রিটিসিজম ওয়ার্ডটা ইউজ করেছেন। তারপর থেকে সেরিল গ্লকফেল্টি একটা কনফারেন্সে উনি তারপরে আরো আরেকবার উনি ইকো ক্রিটিসিজম নিয়ে বললেন। আর তারপর থেকে তো এটা চলেই আসছে, পপুলারিটি অনেক গেইন করেছে। সেল গ্লকফেল্টি ইকো ক্রিটিসিজম নিয়ে একটা এডিটেড বুকও করেছে, ইন্ট্রোডাকশন টু ইকো ক্রিটিসিজম নিয়ে বলেছে, অনেক এডিটেড এসেজ আছে। আর মেন জিনিস হচ্ছে কি হিউম্যানস রিলেশনশিপ উইথ নেচার, ঠিক আছে? আমাদের রিলেশনশিপটা কেমন, সো ইকো ক্রিটিসিজম ডিলস উইথ দ্যাট হিউম্যানস রিলেশনশিপ উইথ নেচার, হিউম্যানস রিলেশনশিপ উইথ এনভায়রনমেন্ট। তো এখানে উইলিয়াম রুকার্ট ডিফাইন করছে ইকোক্রিটিসিজমটাকে অ্যাজ কোট দ্য অ্যাপ্লিকেশন অফ ইকোলজি অ্যান্ড ইকোলজিক্যাল কনসেপ্ট টু দ্য স্টাডি অফ লিটারেচার, বিকজ ইকোলজি অ্যাজ এ সায়েন্স, অ্যাজ এ ডিসিপ্লিন, অ্যাজ a basis for human vision has the greatest relevance to the present and future of the world, unquote. এটা উইলিয়াম রুকার্ট ওনার বইতে এটা ডিফাইন করেছেন যে হোয়াট ইজ ইকোক্রিটিসিজম। কেন আমাদের ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড, লাইক আমাদেরকে দেখতে হবে কি আমরা কোন পথে এগোচ্ছি। হিউম্যান যদি এরকম ভাবে ডিস্ট্রয় করে যায় তাহলে তো পৃথিবী ধ্বংসই হয়ে যাবে। সেই জন্য আমাদের এই ইকোসিস্টেমটা বজায় রাখার জন্য আমাদের এটা কনসিয়াস এন্ড অ্যাওয়ার থাকতে হবে আর নেচারকে ভ্যালু দিতে হবে। তো এই যে ব্রাঞ্চটা আছে ইকো-ক্রিটিসিজম, এটা তো একটা ক্রিটিক্যাল লিটারেরি স্কলারশিপ। এটা ফোকাস করে এবং কনসেন্ট্রেট করে এবং ভ্যালু দেয় to the concern for the current global ecological catastrophe, because environmental pollution is a global phenomenon. It is happening everywhere, every part of the world. So it is a global ecological catastrophe, it is a global phenomenon, environmental pollution. And eco-critics and environmentalists, the Indian environmentalist Ramchandra Guho, প্রফেসর রামচন্দ্র গুহ, উনি হচ্ছে ইন্ডিয়ান এনভায়রনমেন্টালিস্ট। উনি বলে গেছেন অনেক সোশ্যাল ইকোলজি নিয়ে উনি বই লিখেছেন। উনি বই লিখেছেন এনভায়রনমেন্টাল রাইটস নিয়ে, এনভায়রনমেন্টালিজম নিয়ে, হ্যাঁ, ইন্ডিয়ান ইকোনমি আর এনভায়রনমেন্ট নিয়ে উনি লিখে গেছেন। ইফ এনিবডি ইন্টারেস্টেড ইউ ক্যান গো অ্যান্ড চেক রামচন্দ্র গুহ, উনি বলে গেছেন অনেক। আমাদের যেমন যে ইকো-ফেমিনিস্ট, ইন্ডিয়ান ইকো-ফেমিনিস্ট ডক্টর বন্দনা শিবা, যিনি উত্তরাখণ্ডে নবোদয়া করেছেন, সাস্টেনেবল লিভিং, নবোদয়া, প্রমোটিং দিস লোকাল কালচার। উনি অলসো ইনভলভ, she also was involved in চিপকো মুভমেন্ট, গাছ বাঁচাও। উত্তরাখণ্ডে গাছগুলো সব কেটে দিচ্ছিল, তো ওরা অনেকগুলো যে লোকাল যে কর্মী আছে, উইমেন, তাদের সাহায্যে ওরা চিপকো মুভমেন্ট করেছে, গাছকে বাঁচাও। তারা গাছকে হাগ করেছে যাতে ওরা গাছে কাটতে না পারে। কেন গাছ কাটা মানে অনেকই একটা অনেকে প্রবলেম, কেন ওটা ল্যান্ডস্লাইড করে। আর গাছ কাটলে সেটা আমার অনেক বেশি এফেক্ট করে এনভায়রনমেন্টে। আর এটা ওটার ফল হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। দ্য রুট কজ অফ ওয়ান অফ দ্য সাইন্টিফিক্যালি প্রুভেন দ্যাট ওয়ান অফ দ্য রুট কজেস অফ ক্লাইমেট চেঞ্জ ইজ ডিফরেস্টেশন। এই যে বেশি পরিমাণে এই যে গাছ কেটে ফেলা হচ্ছে, সেটার মানে ইকোসিস্টেমটা অনেক বেশি ডিস্টার্ব হচ্ছে। তো সেটা হচ্ছে অনেক বড় একটা ইস্যু অ্যান্ড কনসার্ন। তো এনভায়রনমেন্টাল দে ট্রাই টু ফাইন্ড আউট দ্য সলিউশন ফর দ্য গ্যাপ বিটুইন থিওরি এন্ড প্র্যাকটিস। এতক্ষণ ম্যাডাম পর্যন্ত কি আমি বললেন? তো
ইফকো মুভমেন্টের কি বললেন নাম? Dr. Bandana Shiva. Dr. Bandana Shiva, she was a scientist, but she's now in Uttarakhand, Nabodaya, one institution she has opened, and she talked about women and nature, and she's an environmental activist. তো এখানে সার্চ ডক্টর বন্দনা শিবা, উনি অনেক বইও বার করেছেন ইকোফেমিনিজম নিয়ে, তারপরে বায়ো পলিটিক্স নিয়ে, অনেক কিছু। ওনার বইগুলো পড়লে অনেক কিছু জানা যায় যে আমরা যে খাবারটা, যে ফুড যে আমরা নিচ্ছি সেটাতে কত কিছু আছে। এই যে হরমোন ইনজেক্টেড ফুড যে আমরা খাচ্ছি, শুদ্ধ তো কোনোই কিছু পাচ্ছি না। এই যে ভেজিটেবল অলসো হরমোন ইনজেক্টেড, যে হরমোন ইনজেক্টেড যে মিট, হরমোন ইনজেক্টেড যে ফুড যে আমরা কি যে কনজিউম যে করছি, সেটা আমাদেরই হেলথে এফেক্ট করে। কোনো কিছুই এখন আর ওরকম ভাবে নেই পিওর বলে কোনো কিছু। সবকিছু এখন সায়েন্টিফিক্যালি, আর সায়েন্টিফিক্যালি সবকিছুই মানে এক্সপেরিমেন্ট করছে। এই যে জেনেটিক্যালি মডিফাইড ফুড, এটা বন্দনা সেবা একদম এগেইনস্টে আছে। জেনেটিক্যালি ওটা সায়েন্টিফিক্যালি ওরা ভালো জেনেটিক্স নিয়ে অন্য একটা ফ্রুট বানিয়ে নিচ্ছে। তো জেনেটিক্যালি মডিফাইড ফুড একটা তো একটা হরমোন, এটা যদি ইনজেক্ট করা হয় কোনো কিছুতে, ওটা যদি আমরা খাই তো আমাদেরই এফেক্ট হবে। তো আমাদের অ্যাওয়ার থাকা খুব প্রয়োজন যে আমরা কি খাচ্ছি। এই যে আমরা ভেজিটেবল খাচ্ছি, সেটা কি হরমোন ইনজেক্টেড? হতেও পারে। এই যে মলে যে আমাদের ফ্রুটস গুলো আছে, এগুলো হাইব্রিড। এই হাইব্রিড মানে ওরা হচ্ছে ইনজেক্টেড ওগুলো। it's better to have your own garden and grow some vegetable. তো এটা যতটা সম্ভব ততটা করা যায়, যতটা ইকো ফ্রেন্ডলি, যতটা ন্যাচারাল থাকা যায়, যতটা আমরা কম এইসব হাইব্রিড জিনিস কিনি, ততটাই বেটার হবে। সেটাই আমাদের নিজেকে উদ্যোগ নিতে হবে, তবেই আমরা এই থিওরিটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো আমাদের নিজের জীবনে। কারণ আমাদের খুব প্রয়োজন এটা, যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা এরকমই সিম্পল লাইফস্টাইল যাই, যেখানে আমাদের এইসব টেকনোলজি অ্যাডভান্সমেন্ট অত কিছু যেন আমাদের লাইফ যেন বেশি জড়িয়ে না পড়ি। এনভায়রনমেন্টাল ইস্যুগুলো, স্পিসিস এক্সটিংশন, ওয়াটার পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, এই যে এত কিছু হচ্ছে, সয়েল ইরোশন, সয়েল কোয়ালিটি কত কমে গেছে এখন। যে ফুডটা আমরা এখন গ্রো করছি, যে সয়েলটা আগে সেটা বেশি প্রডিউস করতে, এখন সেটা কম। কারণ সবকিছুরই একটা ডিগ্রেড হয়ে যাচ্ছে কোয়ালিটি। আমাদের কোয়ালিটি অফ লিভিং বলছে মডার্নাইজেশন, কোয়ালিটি অফ লিভিং ভেরি স্ট্যান্ডার্ডাইজ, বাট ইট ইজ নট সো। কেননা আমাদের কোয়ালিটি অফ লিভিংই নেই, আমরা ভালো অক্সিজেন পাচ্ছি না, ভালো জল নেই, হ্যাঁ, সয়েল ভালো কোয়ালিটির নেই, হ্যাঁ, চারিদিকে খরা, জল বেশি নেই। তো এইসব তো প্রবলেম লেগেই আছে। তো কোথায় আমাদের কোয়ালিটি অফ লিভিং ইমপ্রুভ কি করে হবে, যখন নেচারই যখন ডিগ্রেড হয়ে যাচ্ছে। সেই জন্য এই যে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো হচ্ছে রিয়েল, and people face these consequences of ecological destruction in the day to day life. We are facing this. তাহলে এই ইকো ক্রিটিসিজম ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ এটা প্রমোট করে দিস এথিক্যাল স্ট্যান্স অফ ইকোসেন্ট্রিজম। ইকোসেন্ট্রিক নেচার সেন্ট্রিজম। হিউম্যানরা কি করছে? হিউম্যান সেন্ট্রিক, অ্যানথ্রোপোসেন্ট্রিক, শুধু হিউম্যান বেনিফিটটাই ভাবছে। গাছ কেটে ফেলছে, হ্যাঁ, টক্সিক ওয়েস্ট চলে যাচ্ছে, ফ্যাক্টরির যে কেমিক্যাল গুলো জলে চলে যাচ্ছে, নদীতে চলে যাচ্ছে, সমুদ্রতে যে ফিশ যে আছে তারা তো ওই প্লাস্টিক খেয়ে নিচ্ছে, এত প্লাস্টিক ছড়িয়ে ফেলেছে, এত গার্বেজ। হিউম্যানরা এত কিছু ডিস্ট্রয় করছে কি পৃথিবীর মানে যতটা যেমন আগে লাইফ স্প্যান ছিল, এখন পৃথিবীর যায় না কতটা, মানে পৃথিবীও ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে না। পৃথিবীরও তো একটা লিভিং বিং, হোল আর্থ ইজ এ লিভিং বিং, উই আর লিভিং অর্গানিজম। So we are human being part of this world. We have to protect this earth. And আমরা বেশি যদি কনজিউম করি, বেশি ইউজ করি, তাহলে আর্থ কি করে থাকবে, রাইট? তো হিউম্যান তো শুধু সার্ভাইভ করতে পারবে না, উই আর ইন্টারডিপেন্ডেন্ট। আমরা তো ডিপেন্ডেন্ট। সেটাই, আমরা যদি আমাদের সোর্সটাকে যদি শেষ করে ফেলি, তো আমরা কি করে আমাদের জীবন বাঁচাতে পারবো? তো সেই দিক থেকেও ভাবতে হবে, ওটাও একটা হিউম্যান সেন্টিমেন্ট, আমাদেরই নিজেরটাই ভাবছি। যাই হোক, তবুও একটা হারমোনি থাকা খুবই দরকার। এই যে ইকোলজিক্যাল ব্যালেন্সটা, হারমোনিটা, এটা আনে এই ইকোসেন্ট্রিজম, নেচার সেন্ট্রিজম, নট হিউম্যান সেন্ট্রিজম, নট অ্যানথ্রোপোসেন্ট্রিজম। তো এনভায়রনমেন্টাল ফিলোসফি যেগুলো আছে, ইকোফেমিনিজম, ডিপ ইকোলজি, তো ব্রাঞ্চেস অফ, বিকজ এনভায়রনমেন্টাল ফিলোসফি ইজ ভাস্ট। ওরা তো বলছে সিম্পল লিভিং। তো এরা ক্রিটিসাইজ করছে যে হিউম্যানের যে এক্সপ্লয়টেটিভ নেচারটা, হিউম্যান অ্যানথ্রোপোসেন্ট্রিক নেচারটা, সেটা ক্রিটিসাইজ করছে। ঠিক আছে, তো এটা যেটা ক্রিটিসাইজ তো করছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি করবো? তো আমাদের তাহলে নেচার সেন্টার হতে হবে, আমাদের নেচারকে ভ্যালু দিতে হবে, আমাদের রেসপেক্ট করতে হবে। যেমন আগেকার দিনে যে এই যে গ্রামে নেচারকে পুজো করা হতো, গাছকে প্রণাম করতো, গাছকে, কেন আমাদের রেসপেক্ট দেওয়া দরকার।
এই যে নেটিভ আমেরিকানরা তারা গাছকে খুব পুজো করে, তারা বলে কি গাছের মধ্যে সোল আছে, আত্মা আছে, কারণ গাছের মধ্যে তো একটা জীবন আছে। এই যে গাছকে আমরা কেটে ফেলছি, একটু আমরা, কারণ গাছ তো এটাও কোনো বুঝছি না কি ওটার মধ্যে প্রাণ আছে, আর আমাদেরকে সেটা লাইফ গিভিং, আমাদের লাইফ দিচ্ছে সেটা। ঠিক আছে, আমাদের খুবই অ্যাওয়ার থাকা দরকার। এই যে আমরা যে পরিস্থিতিতে এখন আছি, আমরা যদি 1000 গাছও যদি ইয়ে করে দিই, আমরা মেকআপ করতে পারবো না, কারণ আমরা এতটাই মানে ইউজ করে ফেলেছি যে কি বলা যায়, তবুও মানে যতটা করা যায় আমাদের করা দরকার ছিল। প্লান্ট মোর ট্রিজ, ডু নট কাট মোর ট্রিজ, কেন আমাদের সয়েল ইরোশন অনেক হচ্ছে, সেই জন্য হয়তো ল্যান্ডস্লাইড হচ্ছে, বৃষ্টি বেশি পড়ছে না। এগুলো সব প্র্যাকটিক্যাল থিংস which is happening around us. We should not take for granted nature. We should value nature, respect nature, যেটা আমাদের কালচারের মধ্যে আছে। আমাদের ইন্ডিয়ান কালচারে আছে, নেটিভ আমেরিকানও তারাও গাছকে প্রণাম, পুজো করে, ওয়ার্শিপ করে, আমাদের করা দরকার। নেচারই হচ্ছে আমাদের গড। সান ইজ আওয়ার গড, ইট ইজ নেচার, নেচার ইজ অলসো আওয়ার গড। তো এইটা একটা, সে ইকো স্পিরিচুয়ালিটি এটাই করে, সায়েন্স অফ ইকোলজি উইথ স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি কোথায়, যেখানে এভরি লিভিং বিং হ্যাজ, নন লিভিং বিং অলসো হ্যাভ এ সোল। So we have to protect that. We should not destroy it. If we destroy other beings, we will also destroy ourselves one day. এটাই হচ্ছে। তো উই হ্যাভ টু ভ্যালু দিস নন হিউম্যান লাইফ, বিকজ হিউম্যান ডমিনেটেড হতে পারে কিন্তু একা রুল করলে চলবে না। ওরা, বিকজ হিউম্যানদের ক্যাপাসিটি আছে থিঙ্কিং পাওয়ার, অন্য অ্যানিমেলদের নেই। এই থিঙ্কিং, এই মাইন্ডসেটটাই হিউম্যানকে ডেস্ট্রয়ের দিকে নিয়ে যাচ্ছে। তো আমাদেরকে এমন থিঙ্কিং করতে হবে, পজিটিভ থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং এমন যেখানে রেসপেক্টফুল থাকতে হবে, যেখানে নেচারকে রেসপেক্ট করা যাবে, সেইটা হচ্ছে মেন মেসেজ এখানে। সেই জন্য নেচার সেন্টার হতে হবে, ভ্যালু দিতে হবে নন হিউম্যান লাইফকে, আর রেসপেক্ট দিতে হবে। ঠিক আছে, তো এটাই ইকো ক্রিটিসিজম অ্যাসার্ট দ্য ভ্যালু অফ নন হিউম্যান লাইফ ইন নেচার। তো ইকো, ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ইকো ক্রিটিক ইজ স্কট স্লটিং। উনি বলেছেন কি, বোথ ইকো ক্রিটিসিজম অ্যান্ড এনভায়রনমেন্টাল লিটারেচার কোট আর লার্জ অ্যান্ড কন্টেন মাল্টিটিউড, unquote. He also claims that, quote, this is a global concern, unquote. Yes, environmental problems, our nature is a global concern. So every part of the world facing environmental problems. Not only India, everywhere. Not only our locality, everywhere it is happening. So we have to aware. Environmental consciousness, environmental awareness is needed. এটা শুধু থিওরিতে থাকলে হবে না। এনভায়রনমেন্টাল ফিলোসফি অনেক কিছু বলে গেছে, 1960s থেকে আর্নেনেস বলে গেছে, কত ফিলোসফার আছে এনভায়রনমেন্টাল ফিলোসফার। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাজ এ 21st century, what we are doing, we are living a different lifestyle, modern lifestyle, but we don't know that how to live well. That is the concern. So again, we are coming back to this William Hogwarts essay, Some Principles of Eco-Criticism. সেখানে উনি describe করেছেন ইকো-ক্রিটিকে that as a house judge. ইকো-ক্রিটিকটা কি করে, হাউস জাজ কেন? কেন, he explains that the words eco and critique derived from the Greek oikos. গ্রিক ওয়ার্ড ওইকোস থেকে ইকো কথাটা এসেছে, আর ক্রিটিক্স এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, এই কথাটা এসেছে ক্রিটিক্স কথাটা, ক্রিটিক্সটা ওয়ার্ডটা হয়েছে, তৈরি হয়েছে ক্রিটিক। তো এই গ্রিক ওয়ার্ড ওইকোস আর ক্রিটিস থেকে ইকো ক্রিটিক ওয়ার্ডটা তৈরি হয়েছে। টুগেদার দে মিন হাউস জাজ। উই হ্যাভ অনলি ওয়ান হাউস, that is our earth. We have only one earth and we have to protect this earth. ঠিক আছে, so এই জন্য, so basically earth is considered as a house to every living and non-living organism. We are organism. I mean, human beings are living organism. So living organism, non-living organism, we are all living together. So when we are living together, we have to live cordially, we have to live harmoniously, not as a human being very dominative and exploiting other. Okay? We should not do excessive. We can use little bit because nature is a nurturer giving us. That is fine, but we should not uh, take more and more, and not returning anything. We're using more. That is bad. Like we are using so much plastics. The whole seas are filled with plastics, and the sea animals are eating those plastics. And the tortoise and all the sea animals, they are affected by all this. So the birds are affected, like every actually living beings are affected. Even humans are also affected, but they are not aware. They will know later because it is like a slow poison. Little by little we are also affecting, but we don't know because we have the humans are survival of the fittest, but the other, like small birds, they cannot survive.
So, and also they don't have much power. So human have the thinking power, so they can change their mindset and they can actually stop this exploitation and they should stop interfering in nature. সেটা হচ্ছে মেইন মেসেজ এখানে। তো এনভায়রনমেন্টাল লিটারেচার ইজ টু ডেভেলপ দিস awareness of what? Awareness of intrinsic value of every living and non-living being on earth. Now, as a human, we value ourselves, that is fine. We also have to value other non-living beings. We also have to value other, trees, nature, everything. So it's part of life. Just like we are part of life, they are also part of life, and they have every right to live. তো এটা হচ্ছে এটা উই আর লিভিং অর্গানিজম, উই আর ইন্টারকানেক্টেড, উই আর ইন্টারডিপেন্ডেন্ট। লিটারারি ইকো-ক্রিটিসিজম, যেটা আমি বলেছি, ইকো-ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ, বিকজ উইথ ইকো-ক্রিটিক্যাল ভিউ উই ক্যান সি the human's relationship with nature. So literary eco-criticism's primary concern is the way the relationship between human and nature are presented in literary texts. So many literary texts are there, so many. I will mention few. um, the function of eco-criticism is that to deal with the relationship between human and non-human nature. Literature is a powerful tool because literature reflects the society. আমরা যখন শর্ট স্টোরি, নভেল, পোয়েট্রি পড়ি, সেটা তো রিফ্লেক্ট করে সোসাইটিকে, রাইট? So literature as a powerful tool plays a crucial role in depicting the real scenario of the present global environmental crisis. We are facing a global environmental crisis. We are facing. So many writers have articulated their interest in ecological themes. It's very important. Environment is very important subject. We're living in this earth. We're surrounded by nature. So ecology is the important thing. And so many writers have shown interest in ecological themes. They have concern and awareness through literary genre and cultural texts and depict humans' attitude towards non-human animal and the natural environment. So eco-criticism main objective is to delve deep into humans' relationship with the earth and its natural surrounding. এটা হচ্ছে main objective eco-criticism এর। And eco-criticism throws light on humans' lack of concern, lack of connection with nature and non-human animals. Yes, now we are living very um, বলতে গেলে আমাদের অত ভালো কানেকশন নেই নেচারের সাথে। আমরা আমার নিজেদের লাইফে এত ব্যস্ত ফর প্রোগ্রেস, for scientific progress, for our own life, that we don't care that what is happening in nature. It is a truth, it is a fact. So, but আমাদের কানেকশন উইথ নেচারটাকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা যে আগে নেচারকে ওয়ার্শিপ করতাম, যে প্রতিদিন আমাদের একটা ইনভলভমেন্ট থাকতো, যেটা আমাদের ইন্ডিয়ান কালচারে থাকতো, যেটা কানেকশন উইথ নেচার, কানেকশন উইথ নন হিউম্যান অ্যানিমেলস, যে আমরা আদার অ্যানিমেলকেও যে আমরা ওয়ার্শিপ করি, সেটার কানেকশনটা তো আমরা হারিয়ে ফেলেছি। এই যে ল্যাক অফ কানেকশনটাকে আমাদের আরো ডেভেলপ করতে হবে, গ্রো করতে হবে। তবে তখনই আমাদের মধ্যে সিম্প্যাথি আসতে পারবে, তখনই আমাদের মধ্যে সেই রিলেশনশিপটা বেটার হতে পারবে। এই জন্য ইকো-ক্রিটিসিজম, it throws light on humans lack of connection with nature and non-human animals. আমাদের কানেকশনটাকে বেটার করতে হবে, আমাদের নেচারের সাথে রিলেশনশিপটাকে ভালো করতে হবে। তো we are living in a technological world. Human separation from nature and the non-human world is a major cause of today's environmental crisis. This is a fact. It's a true fact because uh, we are separated from nature. We are taking for granted. We are not seeing that what is happening in nature, and for that, we are facing this environmental crisis. We have to go back to nature. We have to return to nature. We have to make bond with nature. We have to be connected with nature again. So eco-criticism raises environmental awareness and consciousness. Very important. Environmental awareness or consciousness. We have to be conscious about what is happening surrounding us. We have to take part of it. So it raises environmental awareness through the study of literary and cultural text. লিটারি টেক্সট, সো মেনি, সাহিত্য অনেক কিছু বর্ণনা আছে এনভায়রনমেন্টাল প্রবলেমস নিয়ে, অনেক লিটারি টেক্সট আছে। সো এটা হচ্ছে ইকোসেন্ট্রিক ভিউ। আমাদের ভিউটাকে এখন নেচার সেন্ট্রিক, ইকোসেন্ট্রিক করতে হবে, ইকো ফ্রেন্ডলি লাইফস্টাইল করতে হবে। অল লিভিং থিংস আর ইনহেরেন্ট ভ্যালু ইন নেচার, এইটা আমাদের মাথায় রাখতে হবে কি এভরি লিভিং বিং হ্যাভ ইনহেরেন্ট ভ্যালু ইন নেচার। এইটা ডিপ ইকোলজিও বলে গেছেন প্রফেসর আর্নেনেস। উনি বলে গেছেন কি এভরি লিভিং বিং হ্যাজ এ ইন্ট্রিনসিক ভ্যালু অ্যান্ড উই মাস্ট রেসপেক্ট দ্যাট।
So ecocentrism is the main thing in eco-criticism. They criticize this human's anthropocentric nature. So ecocentrism is nature-centered and oppose this anthropocentrism, which is centered on the values of human and promotes human's superiority, because human has a thinking power. Human are superior than other animals, so they have this human superiority. That's why they're doing all this cutting. They're not caring about deforestation. They're not caring about cutting trees and using plastic. Not caring, because it affects, single use of plastic is affecting the earth, and ultimately human have to face all this. So human superiority among other non-human beings, we can see this. So the environmental crisis is getting more serious with each new decade and needs serious ecological concern, active involvement towards awareness and present awareness about the present vulnerable. এটা তো আমাদের এখন যে সিচুয়েশন, এটা খুবই vulnerable situation, vulnerable and fragile natural world. আমাদের natural world is now facing a very difficult situation. কেন অনেকেই বেশি আমাদের ওভার এক্সেস ইউজ করার জন্য অনেকেই বেশি ডিগ্রেড হয়ে গেছে। তাহলে এখন যে ইকোলজিক্যাল ইনসাইট অফ এনভায়রনমেন্টাল যে ফিলোসফি, সেটা আমাদের তুলে ধরছে, বলছে কি যে ইকোলজিক্যাল ইনসাইটটাকে দেখো, ইকোসেন্ট্রিজম হও, নেচার সেন্টার হও, তাই না? তো এনভায়রনমেন্টাল ফিলোসফি অফার্স এথিক্যাল ভ্যালুজ এন্ড ফোকাস অন হিউম্যানস ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট আপন নেচার। তো এনভায়রনমেন্টাল ফিলোসফি কি করছে? ওরা ফোকাস করছে হিউম্যানস ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট আপন নেচার। So in ecological philosophy, ecocentrism or biocentrism, both are same. Eco and biocentrism is same, and it means life-centered. We should not be human-centered. We should be life-centered. It's a system of values which can help to understand the intrinsic value of all forms of life on Earth. I should have underlined this. Value all forms of life on Earth. This is the main message here about ecological philosophy, environmental philosophy. We should value other life also, because we are living in this earth. We have to live harmoniously, courteously. আমি অনেকেই আছে মবি ডিক, অনেকেই শুনেছে মার্ক টোয়েনের একটা বিগ ওয়েলের কাহিনী, অনেক আছে দ্য অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন বাই মার্ক টোয়েন, সো মেনি। এগুলো এই যে হোয়াইট নয়েজ, ডন ডেলিলো, দেন অ্যালডাস হাক্সলিস ব্রেভ নিউ ওয়ার্ল্ড, সো মেনি। মানে এগুলো মানে ইভেন রাচেল কার্সনের সাইলেন্ট স্প্রিং, ভেরি ইম্পর্টেন্ট। So these texts actually talking about environmental problems. আমাদের ইন্ডিয়ান রাইটারের মধ্যে আছে অমিতাভ ঘোষ, দ্য হাংরি টাইড, সি অফ পপিস, হাংরি টাইড। এরা বলে যাচ্ছে সুন্দরবনের কাহিনী নিয়ে, যে এনভায়রনমেন্টাল ক্রাইসিস ওখানকার লোকালরা যে ফেস করছে। অমিতাভ ঘোষ সেটা নিজে সেটা একটা ইম্পর্টেন্ট টপিক নিজের নভেলের মধ্যে লিখেছেন, সুন্দরভাবে লিখেছে যে এনভায়রনমেন্টাল ইস্যুটা। অমিতাভ ঘোষ আমাদের ইন্ডিয়ান রাইটার, উনি ইকো-ক্রিটিক্যাল অ্যানালাইজ করা যায় ওনার নভেলকে, এবং অনেক আর্টিকেলও আছে ওনার নভেল, যে এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে উনি ডিল করছেন। কিরণ দেসাই, দ্য ইনহেরিটেন্স অফ লস। ইনহেরিটেন্স অফ লস ইজ অল অ্যাবাউট দিস ডিফরেস্টেশন, এই যে কাটিং অফ ট্রিজ কেমন এফেক্ট করছে মানুষকে, সেই ইস্যুটা কিরণ দেসাই এই নভেলের মধ্যে লেখা আছে। যখন এই যে একটা লিটারেরি টেক্সট এই যে এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো বলছে, তখন ইকো-ক্রিটিক্যাল পার্সপেক্টিভ উই ক্যান লুক এট ইট and we can raise environmental awareness, because the author is already raising environmental. কিরণ দেশাই বইটার কি নাম বললেন? The inheritance of loss. আচ্ছা, এখানে লেখা আছে, আপনি দেখতে, এই যে স্লাইডটা দেখা যাচ্ছে নাকি? এই যে স্লাইডটা, ঠিক আছে আমি স্টার্ট করছি। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো এখানে আছে অমিতাভ ঘোষ, দ্য হাংরি টাইড, সি অফ পপিস, আরো অনেক আছে, ইনক্লুড করা যাবে। অমিতাভ ঘোষের নোভেল আছে অনেক। কিরণ দেসাই, দ্য ইনহেরিটেন্স অফ লস, এটা ফোকাস করছে ডিফরেস্টেশন নিয়ে। দেন ইন্দ্র সিনহা, অ্যানিমালস পিপল, এটাতেও আছে, একটা এনভায়রনমেন্টাল প্রবলেম নিয়ে ডিল করছে। সারা জোসেফ, গিফট ইন গ্রিন, সারা জোসেফ ইজ ফ্রম কেরালা and she have written this book gift in green. উনি মালায়ালি ল্যাঙ্গুয়েজেই লিখেছিলেন, কিন্তু এটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন, গিফট ইন গ্রিন। এটাতে ওয়াটার পলিউশন নিয়ে লেখা হয়েছে। তো এরকম অনেক রাইটার আছে, ইন্ডিয়ান রাইটারও অনেক আসছে, স্পেশালি দিস নর্থ ইস্ট রাইটিং। তাদের ট্রান্সলেশন বেশি নেই, ইংলিশ ট্রান্সলেশন, কিন্তু নর্থ ইস্ট রাইটিং অ্যাকচুয়ালি ফুল অফ বিউটিফুল নেচার সারাউন্ডিং এর মধ্যে থাকে। ওখানেও অনেক
অতিবৃষ্টি বন্যা, ওখানেও তো অনেক চেঞ্জেস আসছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে। তারাও অনেক প্রোটেস্ট করছে যাতে ওদের গাছকে না কাটা হয়, ওদের নেচারটা সেভ করা হয়। তো পাবলিকরাও এখন, এটা বলা যায় না কি পাবলিকরাও অ্যাওয়ার হচ্ছে, তারাও চাইছে কি গাছ না কাটা হোক। তারাও অনেক যে কাশ্মীরে যে ল্যান্ডস্লাইডটা হয়েছিল, এটা তো গাছ কাটার জন্য হয়েছিল। মানে এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। এই যে ক্লাইমেট চেঞ্জ, এই যে স্লাইডস গুলো হচ্ছে, এই যে ল্যান্ডস্লাইড, সেটা কিন্তু মূল রুট কজ হচ্ছে এই যে ডিফরেস্টেশন, গাছ কাটার জন্য। কেরালাতে যে বন্যা হয়েছিল সেটা ওই একজন পুরো প্রেডিক্ট করে দিয়েছে যে এই যে ডিফরেস্টেশন যেটা হয়েছে সেটার জন্যই পরবর্তী টাইমে ওটা ল্যান্ডস্লাইড হতে বাধ্য হয়, এটা হয়েও ছিল। আর উনি প্রমাণ করে গেছেন, আমার মনে হচ্ছে ওনার নামটা, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, উনি বলে গেছেন। তো আমাদের সেটা অ্যাওয়ার্ড থাকতে হবে, কিন্তু ডিফরেস্টেশন হলে আজ নয়তো কাল ওটার এফেক্ট আমাদের ফেস করতেই হবে। তো সারা জোসেফ এই ওয়াটার পলিউশন নিয়ে বলে গেছেন যে ওনার যে ভিলেজটাতে যে স্টোরিটা সেন্টার অ্যারাউন্ড, সেই ভিলেজটাতে কেমন ওয়াটারটা কেমন কালো হয়ে গেছে, এত পলিউটেড যে জলটা খাওয়া যায় না, ইউজ করা যায় না, ক্লিন ওয়াটার নেই। তো কেমন ভাবে ওই যে গ্রামের লোকগুলো ওরা তখন ওই জায়গা থেকে ছাড়তে বাধ্য হয়েছে। ওই যে যে সে প্রবলেমটা কেমন ভাবে সেই ক্যারেক্টার গুলো ফেস করছে, এটা তো ইকোফেমিনিজম পার্সপেক্টিভ দেখা যায় যে উইমেন আর নেচারের রিলেশনশিপটা কেমন। তো দ্যাট ইকোক্রিটিক্যাল পার্সপেক্টিভ দেখা যায় সারা জোসেফের গিফট ইন ড্রিম, এটা 2011 পাবলিশ হয়েছে। তারপরে অনেক বই এসেছে। আমি আমার রিসার্চ আমেরিকান লিটারেচার নিয়ে করেছিলাম, আর নেটিভ আমেরিকান রাইটার নিয়ে, উইমেন রাইটার নিয়ে। তাদেরও বই, যেমন বারবারা কিংসলভার, লুই আরডি, দেন লিন্ডা হোগান, ওদের রাইটিং, লিন্ডা হোগানের রাইটিংটা খুবই পোয়েটিক। উনিও খুব মানে এই যে নেটিভ আমেরিকান কালচারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন ওরা নন হিউম্যান লাইফকে কত রেসপেক্ট করতো, যেমন ওরা যখন শিকার করতে যেত, এই যে হোয়েল যে ফিশকে যখন শিকার করতো, তারা প্রথমে ওয়ার্শিপ করে নি, তারপরে প্রেয়ার করে গান গেয়ে তারপরে ওরা যখন পারমিশন নিয়ে তারপরে ওরা হোয়েলটাকে মারতো। এত কিছু সেরেমনি করে তারপরে ওরা একটা অ্যানিমেলকে মারতো। কিন্তু এখন সেই কালচারটা চেঞ্জ হয়ে গেছে। এখন বিজনেস পারপাসে তারা মোর মিট, দে নিড মোর মিট, বিকজ হিউম্যান পপুলেশন আরো ইনক্রিজ হয়ে গেছে। ওই যে বিজনেস মাইন্ডসেট বেশি হয়ে গেছে, বেশি কিছু কনজিউম করা হবে, বেশি কমার্শিয়ালাইজেশন। তো তারপরে কিন্তু এই যে জিনিসটা নষ্ট হয়ে গেছে, এই যে অ্যানিমেলকে রেসপেক্ট দেওয়া, অ্যানিমেলকে ওয়ার্শিপ করে তারপরে ইয়ে করে, সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে। এমন কত গান ছিল যে অ্যানিমেলকে বা নেচারকে বা গাছকে ওদের সাথে কনভারসেশন হতো, সেই যে কানেকশনটা লস্ট হয়ে গেছে। সেটা আমি করেছিলাম আমার রিসার্চে, কেমন ভাবে সেই জিনিসটা লস্ট হয়ে গেছে ইন নেটিভ আমেরিকান লাইফ। ইন ইন্ডিয়ান অলসো we can see that it is part of our life is there, that how to worship nature. We should, we do worship nature, but এখন আমরা সেটা বেশি করছি না। আচ্ছা, আমার স্লাইডটা চেঞ্জ হয়েছে, এটা নেক্সট স্লাইড আমি নিয়ে গেছি, চেঞ্জ হয়েছে? না, চেঞ্জ হয়নি। হয়নি, তাহলে আমার যেটা হচ্ছে না। নাও এটা চেঞ্জ হয়েছে? ইয়েস ম্যাডাম, ইয়েস। Okay, thank you so much. So with advanced technology and scientific development, humans fix their focus only on attaining human comfort. Because advanced technology মানে human comfort more, এই যে গাড়ি ঘোড়া চলছে যাতায়াতটা আরো কমফোর্ট করার জন্য, কিন্তু এই যে গাড়ি যে এত এই যে এমিট যে গ্যাস, they emit this poisonous gas and they're polluting this environment, সেটা তো the cost of life, right? Cost of this environment, we are just only focusing on our human comfort. So this human comfort and benefit from the natural resources without checking the excessive exploitation and dominative attitude towards nature. এটা আমাদের চেক করা দরকার যে আমরা কতটা এক্সপ্লয়েট করছি আমাদের নেচারকে। So this narrow anthropocentric view neglects the intrinsic value of non-human beings and the well-being of other forms of life and creates the disruption of human non-human relationship. তো আমরা অ্যাকচুয়ালি অবভিয়াসলি ডিসরাপশন আসছে, হিউম্যান নন হিউম্যান রিলেশনশিপ একটা ব্রেকেজ চলে আসছে এই হিউম্যান নন হিউম্যান রিলেশনশিপে। So, and to make the relationship better, human society needs ecocentric, means nature-centric, life-centered, philosophical intervention to solve the existing environmental crisis. তো এখানেই আমি শেষ করছি। আমি এটাই বলতে চাইছিলাম যে এনভায়রনমেন্টাল ফিলোসফি অনেক কিছুই বলে গেছে, কিন্তু আমাদের সেটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করা দরকার। আমাদের ব্যাক টু নেচারে যে আমাদের যেটা কালচার, সেটাকে ইয়ে করে, যে ওয়ার্শিপিং কালচার, যে রেসপেক্টিং নেচার, সেটা আমাদের আবার নিয়ে আসতে হবে আমাদের লাইফস্টাইলে, সিম্পল লিভিং নিয়ে আসতে হবে। আর যে ফিলোসফিক্যাল যে ইন্টারভেনশন আমাদের লাইফে দরকার, কারণ এই যে ফিলোসফি যেটা বলা যাচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে সেটা আমাদের ইমপ্লিমেন্ট করা দরকার। রেসপেক্টিং নেচার শুড বি আওয়ার পার্ট অফ লাইফ, ইট শুড বি আওয়ার পার্ট অফ লাইফ। তো এইটা হলে কিছুটা সলভ করা যায় আমাদের এক্সিস্টিং এনভায়রনমেন্টাল ক্রাইসিস নিয়ে। তো
তো দেখাই দ্যাট তো ডিফরেস্টেশন করতে আমরা কি করতে পারি, প্ল্যান্ট মোর ট্রিজ and we should respect nature, we should not exploit much, and thank you so much for giving your time, thank you so much for your patience, thank you so much for listening. আমি এখানেই শেষ করছি আমার লেকচার। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মনোগ্রাহী আলোচনা করার জন্য। শুধু মনোগ্রাহী বলবো তা নয়, একটা অত্যন্ত কঠোর বাস্তব বিষয়কে নিয়ে আলোচনা যেভাবে হলো আজকে, এবং সেটার সাথে শিক্ষা এবং সাহিত্যের যোগ কিভাবে রয়েছে, কিভাবে আমরা সেগুলোকে শিক্ষা বা সাহিত্য দিয়ে এই বিষয়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে গর্জে উঠতে পারি, বা কিভাবে এগুলোর ভয়াবহতাকে কমিয়ে আনতে পারি, এই বিষয় নিয়ে একটা সুবিস্তৃত আলোচনা হলো। এবং আশা করছি সমস্ত বৈঠকি বন্ধুদের ভালো লেগেছে এবং সমৃদ্ধ হয়েছেন কম বেশি সকলেই। একটা মাঝখানে কথা উঠছিল যে এই কালচার, আমাদের কালচারটা যেমন কেমন হয়ে যাচ্ছে, আমরা প্রকৃতির থেকে ক্রমশ দূরে সরে আসছি, যে প্রকৃতির সাথে যে নিবিড় যোগ, সেই নিবিড় যোগ থেকে আমরা ক্রমশ সরে আসছি। বাস্তবতই তাই। এরকম আমরা বিভিন্ন রকমের, আমরা যদি গানের জগতে যাই, গানের জগতেও দেখতে পাবো যে বিভিন্ন রকম আগে প্রকৃতির সাথে জড়িত অনেক বিষয়কে নিয়ে গান লেখা হতো। এখন আর সেই ধরনের, সেই ক্ষেত্রে একটা বড় রকমের চেঞ্জ এসেছে। এখন প্রকৃতি নিয়ে সেইভাবে কোনো গান আমরা সচরাচর শুনতে পাই না। আবার এটাও, এটা যেমন একটা দিক, তেমন আরও একটা দিক যে বিখ্যাত বাংলা সঙ্গীত জগতের এই মুহূর্তের অত্যন্ত জনপ্রিয় গায়ক অনুপম রায় তার একটি গানে লিখছেন যে এবার মরলে গাছ হব, মানে উনি গাছ হয়ে জন্মাতে চাইছেন পরবর্তী জন্মে। তো এটাও একটা প্রতিবাদের ভাষা। তো সেই বিষয়টাই আপনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন যে সাহিত্য এবং শিক্ষার মাধ্যমে কিভাবে আমরা এই ইকোসিস্টেমটাকে ঠিকঠাক রাখতে পারি, বা ইকোসিস্টেমটাকে কিভাবে বাঁচিয়ে তুলতে পারি, যেটা ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্যায়ে। আমাদের যে বিভিন্ন প্রশ্নোত্তর শ্রোতা বন্ধুদের মধ্যে রয়েছে, বিভিন্ন প্রশ্ন রয়েছে, বিভিন্ন মতামত রয়েছে, তাদের কাছেই চলে যাব আমরা। কারোর কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। প্রশ্ন না, ম্যামকে অনেক ধন্যবাদ এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আমি শাহনওয়াজ বলছি। আমি একটা কলেজে যুক্ত আছি, সেটা একদম প্রত্যন্ত গ্রামের কলেজ আর কি। আমি অডিয়েবল? আমি শুনতে পাচ্ছি? আমাকে শুনতে পাচ্ছি? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এই যে আমি তার আগে একটা এনজিওর সাথে যুক্ত ছিলাম, যারা কাজ করতো মূলত বায়োডাইভার্সিটি নিয়ে। এবং এখন যে নতুন একটা কৃষিকাজ যেটা ব্যবসায়িক লেভেলে চলে গেছে, সেটা হলো জৈব কৃষি, যেটাকে বলছি আমরা জৈব কৃষি। সেটা অনেকটা সাস্টেনেবল এগ্রিকালচারের মধ্যে পড়ছে অনেকটা, যেটা নতুন কনসেপ্ট, সাস্টেনেবল এগ্রিকালচার বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল এনভায়রনমেন্ট। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এই জিনিসগুলোর সবথেকে যেটা আমি সমালোচনা করছি না, সবথেকে যে এই কনসেপ্ট গুলো আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই মানি, বাট সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কি, আমি এটা খারাপ লাগে যারা এই সংক্রান্ত, আমি আপনাকে বলছি না, মানে যারা লিডারশিপ লেভেলে আছেন, যারা ভালো পোস্টে আছেন, তারা এই নিয়ে অনেক বড় বড় লেকচার দেন, অনেক বড় বড় ওয়ার্কশপ করেন, অর্গানাইজ করেন, কিন্তু প্রত্যেকে এসি গাড়ি করেই চড়ে, কন্টিনিউ এসিতেই থাকে। তো এটাও তো একটা আমি নিজেই যখন এটা নিয়ে প্রচার করছি, আমি নিজে এনভায়রনমেন্টটা অনেকটাই ক্ষতি করছি। এটা একটা দিক।
আরেকটা দিক, এনভায়রনমেন্ট সম্পর্কে সমস্ত জায়গায় প্রচার বা কথাবার্তা হয়ে থাকে কম বেশি লেভেলে, যে আমরা এটা খাচ্ছি, জানিস তো, আমরা বাজারে সবজি কিনতে যাচ্ছি, আমরা বলছি কি কিনবো, এই তো সব দেওয়া, মানে সব সার দেওয়া জিনিস। বাট আমরা সেটা থেকে বেরোতে পারবো না, আমাদের কাছে তার রাস্তা নেই। আমরা কিভাবে বেরোবো সেটাখান থেকে? কারণ জৈব কৃষি একটা একটা মলে, সেখানে জৈব সবজি বিক্রি হয়, তার দাম হচ্ছে কি, একটা সবজিটা হচ্ছে কি বাজারের দাম 30 টাকা, সেখানে 200 টাকা নেয় জৈব সবজি কিনতে গেলে। তার থেকে এগুলো পরিত্রাণের উপায় কি আছে? এগুলো থেকে বেরোনোর তো কোনো রাস্তা নেই। মানে এই পর্যন্ত আমার মাথায় আসেনি যেটা হ্যাঁ আলটিমেটলি এর সলিউশন কি আছে। কারণ আমাদের যে দৈনন্দিন চাহিদা বেড়েই চলেছে, প্রত্যেক দিনের যে চাহিদা, হ্যাঁ সেটাই। সেটার সাথে মেটাতে গেলে তার যে হ্যাঁ রাস্তা হুম, ওরা ফলো করছে বৈজ্ঞানিক উপায়ে, সেটাই। আর আমাদের শরীরে যা ক্ষতি করছে সেটা বলে লাভ নেই। কিন্তু এই বেরোনোর উপায় আলটিমেট আছে কি কিছু? আম, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। হ্যাঁ, এটা বুঝতে পারছি, এটা একটা প্রবলেম। এই যে অর্গানিক ফার্মিং যেটা হচ্ছে, অর্গানিক ফার্মিং, হ্যাঁ, অর্গানিক ফ্রুটস এটা খুবই কস্টলি, এটা একটা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, একটা টার্ম নতুন এসে, গ্লোকাল, গো লোকাল, লোকাল জিনিসে যাও। এই যে সবজি বাজার কোনো মলে না কিনে, এই যে যে আমাদের যে সবজি বাজার যে যারা নিয়ে আসে, সেটাতে যাওয়া ভালো। মানে আমি বলছি মলে গেলে সেটা সাধারণত। এখন আর লোকাল বলতে, খুবই আমি আপনাকে এক্সাম্পল হ্যাঁ দিচ্ছি, আপনি হ্যাঁ বাজারে কলা কিনতে যাবেন, হ্যাঁ সেই কলাতে দেখবেন কোম্পানির কলা। তো আমি হ্যাঁ সেটা এটা তো নিয়ে একটু জানার চেষ্টা করলাম, তো হ্যাঁ কি না, বাজারে যে সমস্ত আমাদের পাশের বাড়ি থেকে যে সমস্ত কলা মার্কেটে যায়, হুম সেটা আমি যদি 50 টাকা দাম দিই, ওই কোম্পানি দাম দেয় 100 টাকা, এবং ও 100 টাকা দিয়ে ওটা কিনে নিয়ে যায়, নিয়ে ওর যে রুম আছে, একটা স্পেশাল রুম তৈরি করা, সেখানে রাখে। আমি একটা কলাই 10 দিন রাখতে পারি, ও সেটা 20 দিন কেন 200 দিন রাখতে পারে। মানে অ্যাজ এক্সাম্পল দিচ্ছি আমি আর কি। তো সবকিছু অ্যাকচুয়ালি কিন্তু কমোডিটি হয়ে গেছে, এক ব্যবসায়িক ক্ষেত্রে হয়ে গেছে। আপনি যে সবজি, আপনার পাড়াতেও যে সবজি হয় সেখানেও বীজ দেয় আপনার সামনেই, বেগুনে প্রত্যেক দিন দুবেলা বিষ মারছে আমার সামনে। তো পাড়াতেও তাই এখন, কারণ ওরাও চায় না যে আমি যেটা চাষ করছি সেটা ক্ষতি হোক। হুম। হুম হ্যাঁ, বুঝতে পারছি। আর বেশি পেস্টিসাইড ইউজ করে, হার্বিসাইড ইউজ করে, সেটাও একটা আছে। মানে আমাদের কোনো কিছু এখন, মানে আমরা আহ, এইসব জিনিস থেকে আবার পাবোই না কোনো কিছু ইয়ে পেতে। কেন, পেস্টিসাইড হার্বিসাইডও তো ভেজিটেবল ইউজ হয়, আর হরমোন ইনজেক্ট তো সেটা তো আছে, হাইব্রিডও আছে। তো এটার থেকে উপায় বার করতে গেলে আমি এটাই বলবো কি, একটাই উপায় হতে পারে কি, নিজের কিছু একটা হোম গার্ডেনিং করলে হয়। কিছু কিছু যেগুলো করা যায় নিজের, আমি বলছি না সব সবজি করা যায়, কিছু কিছু যেগুলো এখন। আর আমাদেরকে এটা বজায় রাখতে হবে কি, যে বেশি প্রমোট করা লোকালকে, লোকাল যে আমাদের ভেজিটেবল গ্রো, লোকাল যে যে চাল, যে লোকাল আমাদের বেশি ইম্পর্টেন্ট, যাতে আমরা প্রমোট করতে পারি এই লোকাল জিনিসটাকে। সেটা হচ্ছে আমাদের মেইন। ম্যাডাম, লোকাল বলতে লোকালরাও এখন মানে নিজেদের লাভের জন্য আর কি হ্যাঁ হ্যাঁ এসব ইউজ করছে আর কি, হার্বিসাইড হ্যাঁ হ্যাঁ পেস্টিসাইড এগুলো ইউজ করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সেটা তবে সেটা হ্যাঁ, আমরা অল্টারনেটিভ হয়তো কিছু এসছে, যেটা আমি খোঁজ খবর কিছু কিছু অল্টারনেটিভ বলতে, ধরুন আপনি যে সবজি ইউজ করছেন সেগুলো নিয়ে বিভিন্ন ওয়ার্কশপে বসুন, বলছে যে আপনি এই পরিমাণ জলে বা এই সার মিশিয়ে বা এই লিকুইড মিশিয়ে আপনি ওটা ভিজিয়ে রাখুন 10 মিনিট, তাহলে ওতে যে যদি কোনো কালার মিশ্রণ থাকে সেটা উঠে যাবে, বা এমন অনেক কিছু অল্টারনেটিভ আসছে। আমরা হয়তো ও ডাইরেক্টলি সবজিকে আমরা ভালো করতে পারবো না, বাট আমরা ওর ক্ষতিকর এফেক্টটা কিছুটা কম করার জন্য হয়তো অল্টারনেটিভ বিভিন্ন কোম্পানি বার করছি বা খোঁজ খবর আছে, সেরকম দু একটা শুনেছি আর কি। এটা আর কি, এর থেকে থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়টা আলোচনা করার জন্য। হ্যাঁ, চেষ্টা করতে হবে আমাদের ইকো ফ্রেন্ডলি লাইফ থাকতে, ওইটাই একটা ব্যাপার। সেটা কি, থ্যাংক ইউ সো মাচ। আহ, আহ, দিদি, সৌকর্য ঘোষাল স্যার উনি দুটো প্রশ্ন করেছেন। আমি একটু প্রশ্নগুলো পড়ছি। হ্যাঁ আর্নে ন্যাশের ইকোস্যাফি বিষয়টা নিয়ে যদি কিছু বলেন, এটা প্রথম প্রশ্ন ওনার। হুম এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শ্রেণীকক্ষে ইকোলিটারেচার প্যাডাগজিক্যাল ইস্যুস নিয়ে এফেক্টিভ টিচিং অফ ইকোলিটারেচার কি কি মেকানিজম অ্যাডাপ্ট করা যায়, অর্থাৎ ক্লাসরুমে বা এফেক্টিভ টিচিং এর ক্ষেত্রে ইকোলিটারেচারের কি কি হুম মেকানিজম অ্যাডাপ্ট করা যায়, হুম সেই সম্পর্কে উনি জানতে চেয়েছেন। হুম, ঠিক আছে।
তো আর্নেনেস হচ্ছে ডিপ ইকোলজিস্ট। উনি 1973-তে এই টার্মটা ফার্স্ট কয়েন করেছেন। আর উনি বলেছেন, উনি ইন্সপায়ার হয়েছেন, এই ডিপ ইকোলজি ইন্সপায়ার্ড বাই ইন্ডিয়ান ফিলোসফি, স্পেশালি দিস গান্ধীর philosophy, and also philosophy of Gita, and philosophy of so many Eastern philosophies. So এখানে এই যে ডিপ ইকোলজি, এটা বলতে চাইছে যে এভরি লিভিং বিং হ্যাজ এ ইন্ট্রিনসিক ভ্যালু ইন নেচার। সো এটা হচ্ছে র্যাডিক্যাল এনভায়রনমেন্টালিজম, এটা র্যাডিক্যাল এনভায়রনমেন্টালিজম। সেই জন্যে এটা বলছে সিম্পল লিভিং। গান্ধী অ্যান্ড ফিলোসফি বলছে সিম্পল লিভিং, অ্যান্ড আর্নেনেস এটা উনি নিজের লাইফেও ফলো করেছেন। উনি নরওয়ের একটা মাউন্টেনে একটা ছোট্ট একটা ঘরের মধ্যে ছিলেন, সিম্পল লিভিং, উনি নিজে প্র্যাকটিস করেছেন ওই লাইফটা। তো সেই আর অনেক কিছু কি করে ভাবে ওরকম প্র্যাকটিস করেছে, অনেক কিছু ইকোলজিক্যাল প্রিন্সিপালও বলেছিলেন, কিন্তু ওটা প্র্যাকটিক্যালি সবার পক্ষে সম্ভব নয়। উনি নিজে প্র্যাকটিক্যালি সেটা ছিলেন, বাট ওনার ডিপ ইকোলজি ইজ ভেরি পপুলার। বাট এটা অ্যাকচুয়ালি অনেক ক্রিটিসিজম হয়, কেন ডিপ ইকোলজি শুধু হিউম্যান নন হিউম্যান রিলেশনশিপটাকে দেখে, ওটা উইমেন নেচার রিলেশনশিপটা দেখে না। এটারও অনেক ক্রিটিসিজম আছে, কারণ হিউম্যান ডিপ ইকোলজি অ্যাজ এ টোটাল ইজ এ হলিস্টিক অ্যাপ্রোচ, ইকোসেন্ট্রিক অ্যাপ্রোচ, এইটাই আছে। আর আর এটা ইনফ্লুয়েন্স বাই গান্ধিয়ান philosophy. Gandhian philosophy is living simply, and deep ecology also saying the same thing: respect nature, living simple life. Thank you, Sokorjida, for this question. And another question also there, that দ্বিতীয়টি হচ্ছে কি, শ্রেণীকক্ষে ইকো লিটারেচারের পেডাগজিক্যাল ইস্যুস নিয়ে যা বা এফেক্টিভ টিচিং অফ ইকো লিটারেচার কি কি মেকানিজম অ্যাডাপ্ট করা যায় সেই সম্পর্কে কিছু বলতে। ঠিক আছে, হ্যাঁ, এডুকেশন সাবজেক্টে এনভায়রনমেন্ট অলসো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। যখন এডুকেশন যখন ইনকর্পোরেট করে এই যে এনভায়রনমেন্ট সাবজেক্টটাকে নিয়ে, ইকো লিটারেচার, ইকো লিটারেচার ইজ ভেরি ভাস্ট। সো ইকো লিটারেচার পেডাগজিক্যাল ইস্যু নিয়ে, মানে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস আর এনভায়রনমেন্টাল কি করে অ্যাক্টিভিজম করা যায়, আর কিছু এনভায়রনমেন্টাল ফিলোসফি ইন্ট্রোডাকশন দেওয়া যায়, ওটা কি করে প্র্যাকটিক্যালি ইনকর্পোরেট করা যায়, সেটার বলতে গেলে প্র্যাকটিস করানো যেতে পারে। পেডাগজিক্যাল ইকো লিটারেচার পেডাগজিক্যাল ইস্যুস নিয়ে এফেক্টিভ টিচিং বলতে গেলে কি, আমরা শুধু এনভায়রনমেন্টাল আওয়ার জায়গাতে বা এনভায়রনমেন্টাল কনসিয়াস সম্বন্ধে আমরা বলতেই পারি, কিন্তু সে বলতেটা তখনই হবে যখন আমরা প্র্যাকটিক্যালি সেটা আমরা করি। সেই জন্য আমাদের একটা টার্ম আছে, ইকো ওয়ারিয়ার। ইকো ওয়ারিয়ার মিনস যারা এইসব জিনিসগুলো ফলো করে, যারা ইকো ফ্রেন্ডলি ফুড স্টেপে যারা চলে। সেই জন্য আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট এডুকেশন সাবজেক্টে, যে এনভায়রনমেন্ট সাবজেক্টটাকে নিতে, আর প্র্যাকটিক্যালি যে স্টুডেন্টদেরকে তাদেরকে জাগরুক করতে বা অ্যাওয়ার করতে আর ইনভলভ করতে, যে কি করে আমরা প্র্যাকটিক্যালি এইসব জিনিসগুলো করতে পারি, সেটাই একটা ব্যাপার। এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, তো এডুকেশন কিছু করতে পারে, মানে প্র্যাকটিক্যালি ইনভলভ করতে পারে। আর শুধু থিওরি পড়লে হবে না, প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালি। দিদি, থ্যাংক ইউ সো মাচ। আমি এই বিষয়ে টার্মটি যদি একটু লিখে দেন ভালো হয়। কোন টার্মটা? এনভায়রনমেন্টাল ফিলোসফি। সুকর্য বাবু কোন টার্মের কথা বলছেন? ইকো ওয়ারিয়ার। ওকে, ইকো ওয়ারিয়ার। ইয়েস, ইকো ওয়ারিয়ার। Eco warrior, but we all have to be eco warrior to be environmental consciousness, environmental aware, and yes, eco warrior, this is the term. Is it co warrior? Yes, this is the term. Okay. যাই হোক, আলোচনা প্রসঙ্গে দুটো বিষয় উঠে এলো। দুটো বিষয়ের আমি একটা কোথাও না কোথাও যোগসূত্র খুঁজে পেলাম। শাহনওয়াজ বাবু একটা কথা বললেন, এবং শৌকর্য বাবুর যে প্রশ্ন, তা এই দুটোর মধ্যে শাহনওয়াজ বাবু উনি বললেন যে আমরা যে এই নেচার থেকে ক্রমশ ডাইভার্ট হয়ে যাচ্ছি, নেচারের সাথে যে নিবিড় যোগটা সেটা আমরা ক্রমশ হারিয়ে ফেলছি। কিভাবে এটার পুনরুদ্ধার করতে পারবো, কিভাবে আমরা পুনরায়
আবার ফিরে আসতে পারবো সেই জায়গায়। সেই ক্ষেত্রে ফুড হ্যাবিটসের কয়েকটা এক্সাম্পল দিলেন এবং ঠিক একই রকমভাবে সুকর্য স্যারের প্রশ্ন অনুযায়ী উনি ইফেক্টিভ টিচিং ফর ইকোলিটারেচার সেখানে কিছু বিষয়ে জানতে চাইলেন। তো আমার এক্ষেত্রে দুটো স্কুলের কথা মনে পড়ছে, দুটো প্রাইমারি স্কুল যেটা পুরুলিয়াতেই অবস্থিত। একটা মানবাজার থানার অন্তর্গত গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়, আর একটা হুড়া থানার অন্তর্গত গুন্দলুবাড়ি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাইমারি স্কুল দুটোতে যে মানে অভাবনীয় কাজকর্মগুলো করা হয় আমরা অবাকই হব। মানে এখন এমন কিছু দেখলে যেগুলো আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই, তো এই রকমই কিছু কাজকর্ম সেই স্কুলগুলোতে হয় এবং শুধু থিওরিটিক্যাল নয়, প্র্যাকটিক্যাল। তো যেমন তার মধ্যে উদাহরণ দিতে পারি, স্কুলে যে মিড ডে মিল চালু আছে, প্রাইমারি স্কুল হোক বা আপার প্রাইমারি লেভেল পর্যন্ত, এই দুটো স্কুল নিজেদের যে শাকসবজি মিড ডে মিলের জন্য প্রয়োজন হয়, এই শাকসবজিগুলো কিন্তু তারা নিজেরাই প্রডিউস করে, বাইরে থেকে কেনে না। যে যে জিনিসপত্রগুলো একদমই মানে প্রডিউস করা সম্ভবই নয়, যেমন আমি হয়তো কোনো একটা মশলা ইউজ করব, সেটা সেক্ষেত্রে আমাকে দোকান থেকেই কিনতে হবে, এমন অনেক কিছু বিষয় আছে। তো এই রকমভাবে প্র্যাকটিস করা যেতে পারে। ইফেক্টিভ টিচিং এইভাবেও হতে পারে। সেই ছেলেমেয়েরা প্রতিদিন এসে গাছে জল দেবে, সেই ছেলেমেয়েরা প্রতিদিন এসে একটা ডিউটি থাকলো, তারা সবার একটা বিভিন্ন রকমের দায়িত্ব থাকলো। কেউ হয়তো গাছে জল দিচ্ছে, কেউ হয়তো মাটি খুঁড়ছে গাছের গোড়ায়, কেউ হয়তো গোবর সার দিচ্ছে বা জৈব সার দিচ্ছে, কেউ হয়তো পরিচর্যা করছে গাছটার, কেউ হয়তো খেয়াল রাখছে যে গাছটা যাতে কেউ নষ্ট করে না দেয়। তো এইভাবে প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে কাজ ভাগ করে দেওয়া আছে এবং সেটা শুধুমাত্র যে ওই স্কুলের মধ্যেই তারা করছে সেটা নয়। তাদেরকে এমনটাও বলা হচ্ছে যে তোমরা বাড়িতেও ঠিক একই জিনিস প্র্যাকটিস করো এবং যারা শিক্ষক মশাই আছেন সেখানে, তারা কিন্তু প্রতিনিয়ত এই অভিভাবকদের সাথে যোগাযোগ রাখেন এবং তাদের যেহেতু প্রাইমারি স্কুলগুলো গ্রামের মধ্যেই হয়, তো সেই কারণে গ্রামের মধ্যে একটা নিত্য যাতায়াত, ছেলেমেয়েরা প্র্যাকটিস করছে কিনা এই ব্যাপারগুলো তারা নজর আন্দাজ করতে পারেন। তো শাহনাজ বাবুকে বলবো যে আমরা আমরা হয়তো যে জায়গাটায় এসে পৌঁছেছি, আমরা হয়তো আমাদের জীবনেই সেটা যে দেখে যেতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আমরা যদি এগুলো আগামী প্রজন্মকে প্র্যাকটিস করাতে পারি, আগামী প্রজন্মের মধ্যে এই বিষয়গুলোকে সঞ্চালিত করতে পারি, তাহলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম দেখে যাবে না, এটাও বলা যায় না। আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো দেখে যেতেই পারে। তো সেই কারণে এই শুরুটা কিন্তু এখন থেকেই করতে হবে, তবেই সেটা আগামী প্রজন্মে আপন করে নিতে পারবে। ইকো লিটারেচার আমি ঠিক করতে চাইছি না, মানে সেই বিষয়টা নিয়ে আমার আহ, সেইভাবে বিশ্লেষণ করার ক্ষমতা হয়তো নেই। কিন্তু আমার মনে হয় যে এই পরিবেশ দূষণ নিয়ে আমরা যে বিষয়গুলো বলছি বা পরিবেশ দূষণের প্রতিকার বা পরিবেশ দূষণ রোধের যে কথাগুলো আহ, বলছি বা আমরা করতে চাইছি, এগুলো অবশ্যই প্রাথমিক স্তর থেকেই হওয়া উচিত। কারণ প্রাথমিক স্তর থেকে আমি শুরু থেকে কিছু জানলাম না, আর হঠাৎ করে আমাকে একটা টাইম এসে বলা হলো যে প্রাইমারি লেভেলে আমি পরিবেশ দূষণ দেখে যাচ্ছি, কিভাবে পরিবেশ দূষণ করতে হয়, কিভাবে পরিবেশকে ক্ষতি করতে হয়। আমি হঠাৎ করে মাধ্যমিক লেভেলে এসে যদি দেখি যে আমাকে কেউ যদি ইনস্ট্রাকশন দেয় বা কেউ যদি বলে যে আহ, তুমি পরিবেশের ক্ষতি নয়, তোমাকে পরিবেশ রক্ষা করতে হবে, তাহলে এটা দুম করে হবে না। আমাকে সেটা শুরু থেকেই করতে হবে। আমার জানা উচিত প্রথম থেকেই, সেই অ্যাওয়ারনেসটা থাকা উচিত প্রাথমিক স্তর থেকেই, অর্থাৎ বুনিয়াদ স্তর থেকেই আমার সেই
ধ্যান ধারণাগুলো আমার মধ্যে তৈরি হওয়া উচিত। যেভাবে আমরা মানে যে কোনো বিষয়ের সাথে পরিচিত হচ্ছি, যে কোনো বিষয় জানছি, বুঝছি, ঠিক একই রকমভাবে ইকোসিস্টেমটাকে বা পলিউশনটাকেও আমাদেরকে সেই প্রাথমিক স্তর থেকেই জানা উচিত বা বোঝা উচিত। এবং কিভাবে করবে সেটা প্রাথমিক স্তরে ছেলেমেয়েরা তো আর নিজে থেকেই করতে পারবে না। সেই জন্য তাদেরকে টিচাররা গাইড করবে, গার্জিয়ানরা গাইড করবে। কিন্তু এটা বলে দেওয়া যতটা সহজ, এটা করাটা ততটাই কঠিন। তো আমাদের শিক্ষিত সমাজকে আরো বেশি সজাগ হতে হবে, আরো বেশি সচেতন হতে হবে এবং এগিয়ে আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ। সম্ভবত স্বাতীদি, হ্যালো স্বাতীদি। হ্যাঁ, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তারপর আবার ওকে আমি ওকে। মোবাইল থেকে জয়েন করছি। আজকে অনেক টেকনিক্যাল অনেক প্রবলেম হয়ে গেল, সরি ফর দিস। নো 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 প্রবলেম। যাই হোক, আমরা আশা করছি যে অনেক প্রশ্নের, অনেক কৌতূহলের সমাধান হলো বা অনেক জিজ্ঞাসা হয়তো নিরসন হলো। আবার অনেক কিছু নতুন প্রশ্নেরও জন্ম হলো, যে কিভাবে, কবে থেকে, এই রকম অনেক প্রশ্নেরও জন্ম হলো হয়তো। এইভাবেই ধীরে ধীরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের এই পরিবেশ দূষণ প্রতিকারে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে একসাথে। যাই হোক, অনেকটা সময় ধরে আমরা সকলেই শুনছি এই আজকের যে শিক্ষা, পরিবেশমূলক দর্শন এবং সাহিত্য, একটি পরিবেশগত দৃষ্টিভঙ্গি বিষয়ক আলোচনা, আহ, একেবারে আমরা শেষ পর্যায়ে উপনীত হয়েছি। শেষ পর্যায়ে আগে যে আমাদের ধন্যবাদ জ্ঞাপনের পর্যায়, সেই ধন্যবাদ জ্ঞাপন পর্যায়টি উপস্থাপন করবেন সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের ইংরেজি বিভাগীয় শিক্ষিকা শ্রীমতী প্রীতি মুখার্জি মহাশয়া। ওনাকে আহ্বান জানাই। Thank you. Good afternoon to all and one gathered here. It's my privilege to propose the vote of thanks of Boithoki Tomai Amai Mile, an online weekly subjective discussion initiative organized by our college Department of Education, Sitaram Mahato Memorial College. I, Mrs. Priti Mukherjee, on behalf of Sitaram Mahato Memorial College, extend my sincere thanks to the Almighty for today's Boithoki, a grand success. On behalf of Boithoki, Tumai Amai Mide, I extend a hearty vote of thanks to our chief guest and speaker, Dr. Shatilekha Mahato, Sharula Birla University, Assistant Professor, Ranchi, Jharkhand, who spared time from her busy schedule to grace the Boithoki. And today we had an opportunity to hear your thoughts about education, environmental philosophy and literature, and eco-critical perspective. And this will surely encourage us in all our future endeavors. And Thank you so much, everyone, I for your extend patience. a hearty thanks to our chief patron, Dr. Devapam Raha, principal of our college. And I also want to thank the advisor of Boithoki, Tomai Amai Mide, Dr. Udayan Mandal sir, assistant professor of education, Bakura University, who present here. And I would like to thank the convener and host of this program, Mr. Ujjwal Mahato, college teacher of Sitaram Mahato Memorial College, and joint convener Karim Ansari. I am gratified to all the students, teacher for joining this program, and thanks for their best wishes. On behalf of Boithuki, we thank you for being with us. Have a great
day ahead. Thank you. Thank you so much, everyone. Thank you all the participants Thank you. and students and everyone. Thank you, Ujjwal. Thank you so much. Thank you all the organizing team. আহ, Thank you. উদয়ন স্যার আমাদের সঙ্গে কি আছেন স্যার? দেবভৌম রাহা স্যার কি আছে? ওনার সাথে ফার্স্ট দেখা হয়েছিল পন্ডিচেরি ইউনিভার্সিটিতে। উনি হ্যাঁ ওনার আসলে বাবা মারা গেছেন তো আর বাড়িতে আছেন। সরি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ স্যার, উজ্জ্বল, স্যার আমি, আপনার, আপনি কি বাইরে আছেন? না না, হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছিলাম সাথীলেখা মাহাতো ম্যাডাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট ইংলিশ, ঝাড়খণ্ড ইউনিভার্সিটি। তিনি আজকে যে বিষয়টা বললেন এটা ভীষণই মানে আমাদের এডুকেশন সাবজেক্টের সাথে যে ডিরেক্টলি লিঙ্ক সেটা আমি ঠিক বলছি না, কিন্তু এটা একদম ভেরি প্রাসঙ্গিক, ভেরি রেলিভেন্ট ফর প্রেজেন্ট ডে সোসাইটি, যে we are going through a very crisis time. We are destroying our nature and building our construction, and after that আমরা আবার বনে ঘুরতে যাই, যে সেখানে গিয়ে বন জঙ্গল দেখবো, প্রকৃতিটাকে উপভোগ করব। এবং এই জায়গাতেই আমাদের একটা ক্যাথারসিস বলতে পারি, যে আমরা একটা দিকে আমাদের প্রকৃতিটাকে ধ্বংস করছি, অন্যদিকে গিয়ে আবার প্রকৃতিটার প্রশংসা করে আসছি। মানে এই যে যে একটা কি বলবো ডাইকোথমি, বা এরকম একটা ক্রিটিক্যাল স্টেজে আমরা দাঁড়িয়ে আমরা পরবর্তী জেনারেশনে যে কি উপহার দিয়ে যাচ্ছি আমরা জানি না। তো সেই জায়গাটা আজকে ম্যাডাম ভীষণ ভালো করে বললেন। তো আমার এখানে একটাই আবেদন থাকবে, ফিউচার জেনারেশন বা আমাদের এখানে যারা যারা লিসনার্স আছে, টিচার্স আছেন, সবাই, যে প্রকৃতিটাকে আমরা কি করে কনজার্ভ করতে পারি। হ্যাঁ, আমরা এখন মানে বাড়ির বাগান চর্চা করছি, বাট বাগান দিয়ে প্রকৃতিটাকে কনজার্ভ করা যাবে না। যে বড় বড় গাছপালা যেই জায়গাগুলো আমাদের প্রকৃতি ধরে রাখে, আমাদের প্রকৃতিটা আমাদের যেইভাবে বাঁচিয়ে রাখছে, সেই জায়গাটা আমরা পাচ্ছি না। মানে আমি ভীষণভাবে মর্মাহত হই যে আমাদের ভারতবর্ষে অসংখ্য হাই রোড আছে, ন্যাশনাল হাই রোড, তার পাশে কোনো বড় বড় গাছপালা নেই। একদা ছিল, একদা ছিল সেই গাছপালাগুলো, সেগুলো মানে একদম পুরো এমন করে ধ্বংস করে ফেলা হচ্ছে ফর আওয়ার গ্লোবালাইজেশন, ফর আওয়ার মডার্নাইজেশন। তো আমরা আমাদের মডার্নাইজেশনের জন্য, গ্লোবালাইজেশনের জন্য আমরা প্রকৃতিটাকে ধ্বংস করছি, বাট কনজার্ভ করছি অন্যরকম ভাবে। তো যাই হোক, ম্যাডামকে আমি আমার তরফ থেকে হার্টিয়েস্ট থ্যাঙ্কস। এবং তিনি এরকম একটা মানে ইংলিশ ডিপার্টমেন্টের অধ্যাপিকা হয়ে এডুকেশনের মধ্যে প্রকৃতিটাকে মিঙ্গল করেছে, আমি এটা দেখে ভীষণ মেসমারাইজড এবং ভীষণ সারপ্রাইজড। তো সেই দিক থেকে আমি ম্যাডামকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের আজকে এত সুন্দর একটা বিষয় উপস্থাপন করা। আর একটা ইনফরমেশন দিই, আমাদের এডুকেশন সাবজেক্টে এনভায়রনমেন্টাল স্টাডিজ বলে আমরা একটা পেপার পড়াই, যদিও সেটা ভীষণ কমই, সেটা হচ্ছে আমরা অপশনাল পেপার করি, মানে আমরা এটা একদম কোর পেপারের মধ্যে ইনভলভ করি না। এটা আমাদের ফিউচারে ভেবে দেখতে হবে যে এই পেপারটাকে আমরা কোর পেপার হিসাবে ইনক্লুড করতে পারি কিনা, বিকজ ইটস এ রিয়েলি গ্রেট একটা ইস্যু। এনভায়রনমেন্ট সাবজেক্টটাকে অপশনাল রাখা চলবে না। হ্যাঁ হ্যাঁ, মানে অপশনালের বদলে আমরা এটাকে যদি কোনো রকম ভাবে কোর পেপারের মধ্যে ইনক্লুড করতে পারি, লিস্ট একটা সেমিস্টারে যদি আমরা স্টুডেন্ট গুলোকে এটা এই বিষয়টা প্রোভাইড করতে পারি, it will be very great for us and our student will be very exposure। এবং আমাদের এই এই যে নেচার সম্পর্কে যেটা বললো, যে
আমরা যদি ইকোসিস্টেমটাকে স্টেবল রাখতে পারি ফ্রম আওয়ার বিগিনিং অ্যান্ড ভেরি নাট শেল, সেটাই এটা একদম ইন্ডিয়ার নীতি। যদি আমরা প্রাইমারি লেভেল থেকে এই বিষয়গুলোকে দেখভাল করি, যে মিডিল অফ দ্য টাইম আমার 50-60 বছর বা 40 বছর বয়সে আমি প্রকৃতিতে মাতামাতি করছি, আই ডোন্ট লাইক দিস, বা আমরা এই বিষয়টাকে এনকারেজও করব না, এটা একদম কচি কাচাদের থেকেই শুরু করাটা আমার মনে হয় ভালো হয়। এনিওয়েজ, ভীষণ ভালো লাগলো আজকের এরকম একটা সুন্দর বিষয় আমাদের উপস্থাপিত হলো। সবাইকে ধন্যবাদ করি। আর ম্যাডাম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ইনক্লুড করতে চাই আমাদের রিসার্চ পার্সনদের একটা গ্রুপ আছে সেখানে, উইথ ইওর কাইন্ড পারমিশন। ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, উদয়ন স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ফ্রম মাই পার্ট, উজ্জ্বল। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সাথীদিকেও, এবং আপামর যে বৈঠকি বন্ধু এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা, সাথীলেখা ম্যাডামের যে আলোচনা শুনলেন, এবং আপনাদেরও অনেকেই মতামত রাখলেন, অনেক কিছু জানতে চাইলেন, এটার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। এবং শেষ করার আগে আমাদের পরবর্তী বৈঠকির বিষয় এবং আলোচক ঘোষণা করে তারপরেই স্যার ম্যাডামদের অনুমতি নিয়ে, আপনাদের সকলের অনুমতি নিয়ে শেষ করব। আমাদের পরবর্তী 60তম পর্বের বৈঠকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডক্টর দেবাঞ্জন দাস, সহকারী অধ্যাপক, সংস্কৃত বিভাগ, ঝাড়গ্রাম রাজ কলেজ। যে বিষয় নিয়ে আলোচনা করবেন তা হচ্ছে প্রাচীন ভারতের শিক্ষা পদ্ধতি। প্রাচীন ভারতের শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করবেন পরবর্তী বৈঠকিতে ডক্টর দেবাঞ্জন দাস। দেখা হবে আবারও পরবর্তী বৈঠকিতে একই রকমভাবে, একই রকম সময়ে, এবং যেভাবে ভালোবাসা দিয়ে এসছেন, যেভাবে পাশে থেকেছেন, যেভাবে আগলে রেখেছেন বৈঠকিকে, তার জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। ঠিক এভাবেই পাশে থাকুন, আরও এগিয়ে যাওয়ার হাত বাড়িয়ে দিন। আবারও দেখা হবে পরবর্তী বৈঠকিতে। আজকের মুখ্য আলোচক ডক্টর সাথীলেখা মাহাতো দিদিকে আবারও নমস্কার, কৃতজ্ঞতা এবং প্রণাম জানিয়ে আজকের বৈঠকি এখানেই শেষ করছি। ধন্যবাদ। Thank you all the dear participants. Thank you so much.